আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করেন। কমেন্ট করে আমাকে জানান যে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আমিও কমেন্টগুলো দেখে নেই, সবাই আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা। ভেরি নাইস। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওকে, সবাই ক্লিয়ার না? সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে, আমি দেখতে পাচ্ছি সবাই মোটামুটি জয়েন করছেন এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। ওকে, সবাই একসাথে জয়েন করুক, ইনশাল্লাহ আমরা স্টার্ট করব। তো এর আগে আমাদের মোট কয়টা ক্লাস হয়েছে? এর আগে এই সংখ্যার উপরে আমি মোট 4টা ক্লাস নিয়েছি। এই 4টা ক্লাস আপনারা ফিচার্ড বা অ্যানাউন্সমেন্ট যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করলে প্রথমে আপনারা দেখতে পাবেন যে 100টার মতো রেকর্ডেড ক্লাস আছে, সেগুলো তো আগেকার। আর নিউ লাইভ ক্লাস যেগুলো আছে সেগুলো তার নিচে আছে, তার নিচে ধারাবাহিকভাবে 4টা লাইভ ক্লাস দেয়া আছে। এবং যারা মিস করছেন আর কি, অথবা যারা ক্লাসগুলো আবার করতে চান তারা অবশ্যই সেখান থেকে যে ক্লাসগুলো করে নেবেন। ঠিক আছে? ওকে, কে কোথা থেকে করছেন একটু বলেন তো। ব্রাহ্মণবাড়িয়া থেকে হচ্ছে মাহমুদুল। আদাব স্যার, একাডেমি। স্যার আপনি এর মধ্যে একাডেমি কোর্স করাবেন না? একাডেমি কোর্স ইদানিংকালে করাচ্ছি না। আচ্ছা, মানে গত গত 2টা ক্লাসে আমার অ্যাড হতে 5 থেকে 10 মিনিট সময় বেশি লেগেছিল। সেক্ষেত্রে অনেকেই সেক্ষেত্রে দেরিতে জয়েন করছে। হুম, নাকি আর্জেন্টিনার হারার শোকে মানুষজন দেরিতে জয়েন করছে, সেটাও হতে পারে। আর্জেন্টিনা হেরেছে, এই দুঃখে কান্নাকাটি করে ঘুমাই গেছে, এটাও হইতে পারে, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো স্টার্ট করি আমাদের আজকে আজকের ক্লাস। আরেকটা জিনিস বলে নেই, অনেকেই আছে যারা আমার সব পোস্ট তো আসলে দেখে না। এই গ্রুপের মধ্যে মাঝে মাঝে একটু উকি মারবেন, কোনো নতুন পোস্ট করা হলো কি না, এগুলো একটু উকি মারবেন, ঠিক আছে? একটু দেখবেন। তো সেখানে আমি এর আগের একটা পোস্টে আমি সম্পূর্ণভাবে করে বলে দিছি যে আমাদের এই ক্লাসটা শুরু হলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফেসবুক কোনো নোটিফিকেশন পাঠায় না। ফেসবুক যেহেতু নোটিফিকেশন পাঠায় না, তাই অনেকেই বসে থাকে যে কখন নোটিফিকেশন আসবে, ক্লাস করব। তাই নিজ দায়িত্বে এই গ্রুপের নামটা আপনি জানেন, নাম দিয়ে সার্চ দিতে পারেন আপনার ফেসবুক প্রোফাইল থেকে, যে জব ম্যাথ কোর্স নং 55, এটা দিয়ে আপনি সার্চ দিলেন, এইটা হতে পারে। অথবা আরেকটা কাজ করতে পারেন যে আপনি আমাদের দেয়া লিঙ্কে ক্লিক করে গ্রুপে ঢুকে যেতে পারেন। গ্রুপে ঢুকলে দেখতে পারবেন লাইভ হচ্ছে, তারপরে আপনি ক্লাসে জয়েন করতে পারবেন। ঠিক আছে? ওকে, তো কিছুক্ষণ পরে যারা জয়েন করবে তারা করুক, তারা রেকর্ডেড ক্লাস দেখে নিবে, কোনো সমস্যা নেই। কারণ প্রথম টাইপটা এখানে আমরা মোটামুটি আজকে শেষ করে দিব। হ্যাঁ, মোটামুটি আজকে আমরা শেষ করে দিব। তো আসেন আমরা প্রথম টাইপটা একটু দেখি যে এখানে আজকে আমাদের 7 নাম্বার টাইপটা হচ্ছে প্রথম টাইপ। এই 7 নাম্বার টাইপে আমরা সবাই জানি যে সরলীকরণ। হ্যাঁ, সরলীকরণ। এই সরলীকরণের যেই সিস্টেমটা মেনে চলে, এটা সবাই আমাদের কি একটু পরিচিত মনে হচ্ছে না? বটমাস কোনো না কোনো সময়ে শোনার কথা। বটমাস, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, এ ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন। তো এই যে বটমাস, এটা মানে কি প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, এবং ব্র্যাকেটের মধ্যেও আমাদের নিয়মটা কি, কোন ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়? আমাদের নিয়মটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এবং তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়, তাই না? ব্র্যাকেটের কাজগুলো হচ্ছে এরকম, ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়।
আর এরপরে অফ অফ মানে এর কাজ করতে হয়। এর কাজটা হচ্ছে ভাগ এবং গুণের আগে। আর ভাগ এবং গুণের মধ্যে ভাগের কাজ আগে, তারপরে গুণের কাজ। আর অ্যাডিশন এবং সাবট্রাকশন একসাথে করা যায়, অথবা যোগ আগে করে লাস্টে বিয়োগ করা যায়। একেবারে ছোটদের পড়া, তাই না? আচ্ছা, ছোটদের পড়া থেকে স্টার্ট করতেছি আমরা। এই যে দেখেন, প্রাথমিক বিদ্যালয় সহকারী নিয়োগ পরীক্ষা 2019-এ এসছে যে 4 গুণন 5 গুণন 0 গুণন 7 গুণন 1। আচ্ছা, এখানে যে এতগুলো গুণ দিয়েছে, কিন্তু মাঝখানে একটা এখানে শূন্য আছে। তাহলে শূন্য দিয়ে পৃথিবী যা কিছুই গুণ করা যায়, আসলে মানটা কত আসবে বলেন তো? শূন্য দিয়ে পৃথিবী যা কিছু গুণ করা যাক না কেন, সেই মানটা কত আসবে? শূন্যই আসবে, তাই না? যে 4-কে 5 দিয়ে গুণ করে 20, 20-কে 0 দিয়ে গুণ করলে তো 0, 0-কে এইটা দিয়ে গুণ করলে 0, 0-কে 1 দিয়ে গুণ করলেও 0। তার মানে আমাদের অ্যান্সারটা কত আসবে? আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 0। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, ঠিক আছে। সাউন্ড অনেক কম আসে, দেখি তো। একটা এখানে শূন্য আছে, তাহলে শূন্য দিয়ে পৃথিবী যা কিছুই গুণ করা যায়, আসলে সাউন্ড তো প্রচুর সাউন্ড। সাউন্ড কেন শূন্য কম আসবে? সাউন্ড তো ওই যে আমি ফুল ভলিউম করলে প্রচুর সাউন্ড আসতেছে। হ্যাঁ, আপনার আপনার ইয়েতে ভলিউম মনে হয় কম আছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, অ্যান্সারগুলো দিবেন আপনারা, অ্যান্সারগুলো সবাই। হ্যাঁ, এক এক করে অ্যান্সার দিবেন। বলেন তো এটার অ্যান্সার কত? যে -1 গুণন -1 গুণন -1 প্লাস -1 ইন্টু -1 কত হবে? অ্যান্সারটা বলেন সবাই। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সারটা হবে যে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়? -1 এবং -1। দেখেন, মাইনাস মাইনাস এবং মাইনাস, তিনটা মাইনাস আমরা গুণ করতেছি। আমরা জানি মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস, তাকে আবার যদি মাইনাস দিয়ে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস। আর তিনটা 1 গুণ করলে তো 1। তার মানে এই তিনটার গুণফল, এই তিনটা যদি আমরা আগে গুণ করি, কারণ গুণের কাজ আগে, তারপরে আমরা এই দুইটা গুণ করব, কারণ গুণের কাজ আগে, শেষে যোগ করব এগুলো। তাহলে দেখেন, -1 -1 গুণ করলে আসবে -1, কারণ -1 +1, তাকে -1 দিয়ে গুণ করলে -1 আসে। এইখানে যে প্লাস চিহ্নটা আছে, তার মানে এই প্লাস চিহ্ন, আর মাইনাসে মাইনাসে হচ্ছে +1। তাহলে -1 +1 মিলে হচ্ছে আমাদের কত? আমাদের হচ্ছে 0। তার মানে এটারও অ্যান্সার হচ্ছে 0। এর আগেরটারও অ্যান্সার 0, এইটারও অ্যান্সার 0। এটাও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 4র্থ ধাপে এসছে। তাহলে এটা আরেকবার বুঝাই, কারণ কারো সমস্যা থাকতে পারে, একবারে নাও বুঝতে পারে, তার জন্য আমি আরেকবার বুঝাই দিই। সহজ জিনিস তারপরেও। আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে গুণ আছে, এই গুণের কাজগুলো আগে করতে হবে। এখানে ব্র্যাকেট দিয়ে এইভাবে করে থাকা মানেও গুণ আছে, এই দুটা কাজ আগে করতে হবে। এবং এই দুটার মাঝখানে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাস। ওকে, তো এই তিনটা যদি গুণ করি, -1 গুণ করলে হয় +1, মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 গুণ করলে 1 +1, +1-কে -1 দ্বারা গুণ করলে -1 থাকে। হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস, 1 আর 1 গুণ করলে 1, তার মানে -1 হলো। আর এই পাশে কি হচ্ছে? এই পাশে হচ্ছে -1 আর -1 গুণাকারে আছে, -1 +1। তাহলে -1 +1 মিলে কত? 0। মাইনাস আর প্লাসে মিলে কত হচ্ছে? 0 হচ্ছে। কারণ -1 +1 কি যোগ করলে কত হবে? -1 এর সাথে +1 যোগ করলে 0 হবে, রাইট? ওকে, ঠিক আছে, ক্লিয়ার? আমরা বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ক নাম্বার। আচ্ছা, এরপরে দেখেন যে 46 নাম্বার। 46 নাম্বারটা দেখেন যে 3/2 ভাগ 5/8, 5/4 এর 21/20 এটা বলেছে। তাহলে বলেন তো এইখানে কোনটার কাজ আগে করবেন? কোনটার কাজ আগে করবেন, ভাগের কাজ নাকি এর কাজ? কোনটার কাজ আগে করতে হবে আমাদেরকে? অবভিয়াসলি আমাদেরকে যেটা কাজ করতে হবে, এর কাজটা আগে করতে হবে। এর কাজটা আগে করতে হবে। তাহলে এর কাজ যদি আগে করি, তাহলে বিষয়টা এরকম, 3/2 ভাগ এই যে 5/4 এর 21/20 যে আছে, এইটা মানে কি আসলে? এটাকে আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি মানে এই কাজটা আমাকে আগে করতে হবে, এইটুক কাজ আগে করতে হবে, কারণ এখানে এর আছে। কারণ ভাগের আগে এর কাজ। আমি ভাগ জন্য এখানে গুণ দিয়ে কাজ শুরু করে দিলে হবে না। ঠিক আছে? তাহলে আমরা যদি কাটি, 5-একে 5, 4-5 হচ্ছে 20। তাহলে আমরা পাচ্ছি এরকম যে 3/2 ভাগ, আর এখানে 1-কে 21 দিয়ে গুণ করলে তো 21ই থাকে,
4 আর 4 গুণ করলে 16 থাকে। আচ্ছা, এখন বিষয়টা এরকম, আমরা জানি যে ভাগ যদি থাকে আমরা কাটাকাটি করতে পারবো না, ভাগটাকে গুণ করতে হবে, এবং ভাগকে গুণ করতে হইলে যেই ভগ্নাংশটার আগে ভাগ থাকে সেই ভগ্নাংশটা উল্টে যায়। উল্টে যাবে মানে 21টা উপরে চলে যাবে, 16টা নিচে চলে আসবে। তাহলে 2 একে 2, 8 দ্বিগুণে হচ্ছে 16, এখানে 3 একে 3, 3 সাথে হচ্ছে 21, তার মানে 8 ভাগের 7 ভাগ। আমাদের অ্যান্সারটা কত? অ্যান্সার হচ্ছে গ নাম্বার, 8-এর 7। ক্লিয়ার? বুঝেছি? পারবো? সবাই পারছি? সবাই পারবো? দেখেন, 3-এর 2 ভাগ 5-এর 8 এর 21-এর 20। তাহলে 3-এর 2 ভাগ দেয়া আছে, ভাগ, তারপরে 5-এর 4, 5-এর 4 এর 21-এর 20 দেওয়া আছে। তাহলে কাটাকাটি করতে পারবো। এখানে সহজ কথা হচ্ছে এই দুটার আগে আমরা কাটাকাটি করে নেব, কারণ এর কাজ আগে, এর মানে গুণ, মানে কাটাকাটি করা যায়। কিন্তু এর মানে গুণ হইলেও এর লেখা থাকলে এর কাজ ভাগের চেয়ে আগে করতে হবে, এটা। কিন্তু গুণ দেওয়া থাকলে ভাগের কাজটা আগে করতে হইতো। এটাই যদি এরকম করে দেওয়া থাকতো যে 3-এর 2 ভাগ 5-এর 4 গুণন 21-এর 20, এইভাবে যদি দেওয়া থাকতো, এইভাবে দেওয়া থাকলে তাহলে আমরা মানে ভাগের কাজটা আগে করতাম, মানে এই উল্টানোর কাজটা আগে করতাম। ভাগটাকে গুণ হয়ে গেল, তাহলে উপরে 5 নিচে 4, আর গুণন হচ্ছে 20 ভাগ 21। তখন আমরা কিন্তু এরকম একটা পর্যায়ে পৌঁছাইতাম যে 2 একে 2, হ্যাঁ, 2 দ্বিগুণে হচ্ছে 4, আর এখানে এখানে আমরা পাচ্ছি 5 20-এ হচ্ছে 100, আর এখানে 3 3 21-এ 63, তার মানে 100 ভাগ 63। এখানে 100 ভাগ 63 কোনো অপশন নাই, মানে এরকম একটা কিছু আসতো। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে ভাগ যদি দেওয়া থাকে এইভাবে, আর গুণ যদি দেওয়া থাকতো, মানে এইটা যদি থাকতো যেখানে ভাগও আছে গুণও আছে, তাহলে এই ভাগের কাজটা আগে করতে হবে, মানে এটাকে গুণ করে দিয়ে এটাকে উল্টাই দিতে হবে, তারপরে জাস্ট কাটাকাটি করা। আর যেহেতু এখানে এর আছে, এর কাজটা আগে, হ্যাঁ, এখানে ব্র্যাকেটটা আমি নিজে ইচ্ছা করে দিয়েছি, যেহেতু এর কাজটা আগে করব তাই এটা ব্র্যাকেট দিয়ে আমি এটা বুঝিয়েছি। ক্লিয়ার? বুঝেছি? ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, দশমিকের জিনিস তো আমরা জানি। আচ্ছা, এখন আমি একটু আপনাদেরকে একটা করতে দেই, দেখি তো অ্যান্সারটা দেন, দেখি সবাই পারেন কিনা। ধরেন আপনাকে আমি যদি দেই যে 8 গুণন 8 আচ্ছা 8 ভাগ 8 গুণন মনে করেন আপনার দেয়া আছে 8 ভাগ 4-এর 2, এটা ক নাম্বার অপশন? ক নাম্বার অপশনটা হচ্ছে তাহলে 1, খ নাম্বার অপশন 0, গ নাম্বার অপশন 4, আর ঘ নাম্বার অপশন কোনোটি নয়। কোনটা অ্যান্সার হবে বলেন? কোনটি অ্যান্সার হবে? এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার কারেক্ট হবে? আট ভাগ 4-এর 2, এটাতে কোনটার অ্যান্সার কারেক্ট হবে বলেন? অ্যান্সারটা দেন দেখি, কোন অ্যান্সার কারেক্ট? কোথায় অ্যান্সার? আচ্ছা, ওকে, এ এ সি সি ডি, সি এ এ, ওকে, ঠিক আছে।
সি এবং হচ্ছে এ এর মধ্যে অনেকেই অ্যান্সার দিয়েছে। তো এটা অ্যান্সারটা দুই প্রকারে আপনারা করেছেন, আমি বুঝতে পেরেছি যে দুইটা অ্যান্সারের পরিমাণটা বেশি, দুইটা অ্যান্সার, সেটা হচ্ছে একটা হচ্ছে ক আর একটা হচ্ছে কি গ, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম, কেউ যদি এইভাবে করে যে এইভাবে করে যদি করে যে 8কে 4 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যাচ্ছে, এবং এর মানে যেহেতু গুণ, তার মানে তাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি 4 পাবো, তাহলে এইভাবে করে কিন্তু 4 অ্যান্সার আসে। আর আরেকজন বলবে যে না, আমি আসলে আগে যেই কাজটা করব সেটা হচ্ছে এর কাজটা আগে করব। এর মানে তো গুণ, তার মানে 4 আর 2 গুণ করলে হচ্ছে 8, এই কাজটা আগে করব, তারপরে 4 আর 2 গুণ করলে 8, এখানে 8 বসাই দিব, তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে 1 আসে। তো এই দুটোর মধ্যে কোনটা সঠিক? অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা, মানে 1 হওয়াটা সঠিক। কেন? কারণ এর আছে যেহেতু, এর কাজটা হচ্ছে আগে। এর কাজটা কি? এর কাজটা হবে আগে, এর যেহেতু আছে এর কাজ হবে আগে। আর যদি এখানে এরকম করে দেওয়া থাকতো যে 8 ভাগ 4 গুণন 2, তাহলে এটা হইতো যে 8কে 4 দিয়ে ভাগ করতে হইতো আগে, আর গুণনের কাজটা হইতো পরে, তাহলে এটার অ্যান্সার হতো 4। ক্লিয়ার? তাহলে ভাগের ক্ষেত্রে ভাগ আর গুণের ক্ষেত্রে ভাগের কাজ আগে, আর ভাগ আর এর ক্ষেত্রে এর কাজ আগে, ভাগের কাজ হচ্ছে পরে। এই হচ্ছে কাহিনী। যদি ওখানে এর জায়গায় গুণ থাকতো তাহলে 4 অ্যান্সার হইতো, আর যেহেতু এর আছে এটার অ্যান্সার হবে 1। ক্লিয়ার হয়েছি? ওকে, ঠিক আছে, গুড। আচ্ছা, ঠিক আছে, আমরা পারবো। এটা 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 বাচ্চা পোলাপাইনের অঙ্ক, এগুলো সবাই পারবো। আর গতদিন আমরা তো দশমিকের অঙ্ক শিখছি, এইবার আমরা শিখবো হচ্ছে ভগ্নাংশ। তো এবারে যে টাইপটা আমরা শিখবো সেটা হচ্ছে কি, ভগ্নাংশের ছোট বড় নির্ণয়। ভগ্নাংশ আমরা কিভাবে ছোট বড় নির্ণয় করব, এটা। আচ্ছা, খেয়াল করেন যে একটা ভগ্নাংশ ছোট বড় আমরা কিভাবে করে নির্ণয় করি, এটার বেসিক নিয়ম কোনটা। ধরেন আপনাকে আমি যদি বলি যে 5-এর 3, তারপরে মনে করেন আছে 12-এর ধরেন আছে 13-এর 9, তারপরে 6-এর 5, আর 7-এর মনে করেন এরপরে আছে 9-এর 8। তো এগুলোর মধ্যে এগুলোর মধ্যে কোনগুলোকে আমি বড় বলবো, কোনটাকে আমি বড় বলবো? আচ্ছা, এখানে ইভেন আমরা এটা করতে পারি, 13-এর 11 বলতে পারি। হ্যাঁ, এগুলোর মধ্যে কোনটাকে বড় বলবো? তো এইটার বেসিক নিয়মটা হচ্ছে সমহর বিশিষ্ট করা, সবগুলোকে সমহর বিশিষ্ট করা। এবং এই সমহর বিশিষ্ট করে যে করা, এটা কোন শ্রেণীতে আছে? এটা চতুর্থ শ্রেণী থেকে আছে, চতুর্থ শ্রেণীতে আছে। পঞ্চম শ্রেণীতে তেমন নাই, ষষ্ঠ শ্রেণীতে কিছুটা আছে, তবে চতুর্থ শ্রেণীতে মূলত আছে সমহর করে এটার বড় ছোট নির্ণয় করা। ঠিক আছে, সমহর করে বড় ছোট নির্ণয় করা, এইটা তেমন থাকতে পারে। অথবা আরেকটা বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে যে সমহর করে যোগ বিয়োগ করা, এরকমও করা থাকতে পারে। আচ্ছা, যেমন আমি এখানে যে 4টা রাশি আছে, এই 4টা রাশির ক্ষেত্রে আমরা যদি আমরা এখানে আরও 2-একটা অ্যাড করি। এখানে আমি এইটার জায়গায় আমি ধরেন দিলাম 2-এর 1, এটা দিলাম আর কি, হ্যাঁ, অর্ধেক। আচ্ছা, এগুলো যদি আমরা বলি, এগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? তো এটা সমহর করার একটা সিস্টেম আছে, এটা করলে অনেক বড় হয়ে যাবে। তো এটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এটা আমরা নির্ণয় করব কোন পদ্ধতিতে, সেটা আমি একটু পরে জানাচ্ছি। আগে সমহর বিশিষ্ট করার সিস্টেমটা কি? সমহর বিশিষ্ট করে করার সিস্টেমটা হচ্ছে এরকম, যে মনে করেন আপনার কাছে আছে 5-এর 2, আর আছে ধরেন 3-এর 1, এবং আচ্ছা 3-এর 2 এবং হচ্ছে হাফ, এগুলো আছে ছোট ছোট 3টা আমি সংখ্যা নিলাম। তো এগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট আপনি নির্ণয় করবেন। সিস্টেমটা হচ্ছে এইরকম, সিস্টেমটা যেটা দেখেন যে এই যে 5, 6 এবং 2 এগুলোর লসাগু করতে হয়। তাহলে 5 মানে 5, 3 এবং 2, 5, 3 আর 2 এর লসাগু কত? 5, 3 এবং 2। কোনো তো আসলে কোনো কিছু দিয়ে কোনোটা কমনলি ভাগ যায় না, তাহলে গুণ করে দিতে হবে। 3 5 15, 15 গুণে হচ্ছে 30 হচ্ছে লসাগু। তো এই যে লসাগুটা সবগুলাই এই লসাগুর সমান, এদের লসাগুটা হইছে 30। দেখেন এটার লসাগুটা কত হইছে? 30 হইছে। এই 30 আমার প্রত্যেকটার হরকে বানাইতে হবে।
তাহলে বলেন তো এই হরকে যদি আমি 30 বানাইতে চাই তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 30 হবে। তাহলে এখন 5কে 6 দিয়ে গুণ করলে 30 হয়, তার মানে নিচেরটাকে শুধু 6 দিয়ে গুণ করলে তো আসলে ভগ্নাংশ চেঞ্জ হয়ে যাবে, তাহলে উপরেরটাকেও 6 দিয়ে গুণ করতে হবে, 6 দ্বিগুণই 12। মানে এইটাকেও আমরা 6 দিয়ে গুণ করলাম, এটাকেও 6 দিয়ে গুণ করলাম। 6 দিয়ে কেন গুণ করলাম? কারণ আমার লসাগুর সমান আমাকে হরকে বানাইতে হবে। হর যে লসাগু যেহেতু এই তিনটার গুণফল 30, তাই একে 6 দিয়ে গুণ করলে 30 হয়, তাহলে উপরেরটাকেও 6 দিয়ে গুণ করেছে। এবার লসাগুর সমান নিচেরটা বানাবো, তাহলে একে 10 দিয়ে গুণ করলে 30 হয়, একেও আমরা 10 দিয়ে গুণ করবো, তাহলে 20 আর নিচে আস্তে আস্তে 30। এরপরে 2কে 15 দিয়ে গুণ করলে 30 হয়, কারণ আমাদের লসাগু সমান বানাতে হবে, তারপরে একেও আমরা 15 দিয়ে গুণ করব। এই যে সমহর করে ফেললাম, সমহর মানে তিনটারই হর সমান হয়ে গেল। তাহলে যেই ভগ্নাংশগুলোর হর সমান তাদের ক্ষেত্রে যাদের লবটা বড় সেটাই বড়। তাহলে এখানে দেখেন, এখানে লব বড় কার? এই যে লব বড় হচ্ছে 20-এর, কারণ 30 ভাগের 20 ভাগ, এটা 30 ভাগের 15 ভাগ, এটা 30 ভাগের হচ্ছে 12 ভাগ। তার মানে এই তিনটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এইটা, কারণ এটা হচ্ছে 30 ভাগের 20 ভাগ। তার মানে এইটা আসছে তো এইখান থেকে, তার মানে এদের মধ্যে 3-এর 2 হচ্ছে সবচেয়ে বড়, তার চেয়ে ছোট হচ্ছে 30 ভাগের 15 ভাগ, মানে হচ্ছে 2 ভাগের 1 ভাগ, এবং এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 5 ভাগের 2 ভাগ। ক্লিয়ার? বুঝেছি? এটা হচ্ছে সমহর করে করা সিস্টেম। ক্লিয়ার? সমান হর করে কিভাবে করে করতে হয় বুঝতে পারছি? মানে এটা হচ্ছে সমহর করে করার সিস্টেম। বুঝেছি? এইটুকু বুঝেছি সবাই নাকি বুঝি নেই? বুঝছি সবাই? ওকে, ওয়েল ডান। তাহলে তিনটার মধ্যে সমহর করে করার সিস্টেম হচ্ছে এরকম, 3টা হোক 4টা হোক 5টা হোক সমান হর করে ফেলবো। ওই হরটা কি হবে? এই হরটা হবে হচ্ছে লসাগুটা। এই লসাগুটা বানানোর জন্য উপরে নিচে সেম জিনিস দিয়ে গুণ করলে এটাই আছে ক্লাস 4-এর বইয়ে, এটাই আছে ক্লাস 6-এর বইয়ে, এইভাবে করেই করতে হয়। সিস্টেমটা হচ্ছে সমহর করে করার সিস্টেম এটা। ওকে ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক নিয়ম। হ্যাঁ, আচ্ছা, আমাদের কিছু কিছু শর্টকাট নিয়ম আছে। তো শর্টকাট নিয়ম অনুসারে আমরা শর্টকাটেও এই জিনিসগুলো করতে পারি। শর্টকাট নিয়ম অনুসারে যে কোনো দুইটার ক্ষেত্রে শর্টকাট নিয়মটা প্রযোজ্য। অনেকগুলো নিয়ম আছে, হ্যাঁ, অনেকগুলো নিয়ম আছে, যেমন ভাগ করে দেওয়া যায়, একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দেওয়া যায়। তার মধ্যে এই যে একটা শর্টকাট নিয়ম হচ্ছে এই তিনটার মধ্যে কোনটা বড়, এটা যদি করতে হয় প্রথমে দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে। আমি মনে করলাম যে এই দুটার মধ্যে আমরা আগে কম্পেয়ারটা করি। এই দুটার মধ্যে কম্পেয়ার যদি করি, তাহলে এই যে এইখানে যে 2 আছে, মানে যেটা উপরে আছে, এই যে উপরেরটাকে একটা গোল দিবেন, এইটার সাথে হরকে এই যে পরেরটার হর গুণ করবেন, মানে এইটার লবের সাথে এটার হর গুণ করবেন। লব তো উপরেরটা, হর তো নিচেরটা। তাহলে এই যে উপরেরটা এবং উপরেরটার এই যে যেখানে আপনি গোলটা দিয়েছেন তার উপরে এর মানটা বসাবেন। তাহলে 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, আর 5 আর 2 গুণ করলে হচ্ছে 10। তাহলে 6 আর 10, এক সেকেন্ড, ঠিক আছে, ওকে। তো এই দুইটার মধ্যে আমাদের কে বড়? এই দুইটার মধ্যে তার মানে আসবে হচ্ছে এই যে যার উপরে 10 পড়ছে এটা বড়। তাহলে এই দুটার মধ্যে জয়ী হইল 3 ভাগের 2 ভাগ। এখানে আবার এইটা আছে, এটার কথা আমি জানি না, তাহলে যেটা বড়, বড়র সাথে বড় আমি চেক করব। তাহলে এই দুটার মধ্যে যদি এ বড় আর এ বাকি আছে, এর সাথে কম্পেয়ার করলেই হয়ে যাবে। এই যে গোল দিলাম, 2 দুগুণে হচ্ছে 4, আর এই 1-এর সাথে 3 গুণ করলে হচ্ছে 3। তাহলে 4 আর 3-এর মধ্যে 4 আর 3-এর মধ্যে 4 বড়, তার মানে এই সবগুলোর মধ্যে হচ্ছে 3-এর 2 বড়। তবে এখানে একটা জিনিস আমি বলে রাখি, এইটা দিয়ে আপনি যেই কাজটা করতে পারবেন সেটা হচ্ছে অনেকে কিন্তু ভুল করে ফেলে। কীরকম ভুল করে ফেলে? যে চিন্তা করে কি যে এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, গুণ করে একবারে আমরা মানটা বসাই দেবো। এটা কিন্তু হবে না। জাস্ট আপনি দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারবেন। হ্যাঁ, দুইটার মধ্যে আপনি কম্পেয়ারটা করতে পারবেন, সবগুলো একসাথে কম্পেয়ার করা যাবে না। আচ্ছা, মনে করেন আপনার কাছে যে নিচের কোন ভগ্নাংশটি বড়, আপনার কাছে বলা হইলো, অপশন দেওয়া হইলো যে কোন ভগ্নাংশটি এ, বি, সি আর ডি, এই 4টা অপশন, যে কোনটি বড়, কোনটি বড়, এইটা আপনাকে বলা হলো। তাহলে প্রথমে আপনি মনে করেন ট্রাই করবেন এ আর বি এর মধ্যে। তাহলে কম্পেয়ারটা যদি এ আর বি এর মধ্যে হয়, তাহলে 5-এর 3 এটা হচ্ছে আপনার এ, আর বি হচ্ছে 2-এর 1। এই দুটার মধ্যে কে বড় পড়তেছে? এই যে দেখেন, 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, আর 5 আর 1 গুণ করলে হচ্ছে 5। যেহেতু 6 5-এর চেয়ে বড়, তার মানে আমাদের অবভিয়াসলি এই দুটার মধ্যে জয়ী হচ্ছে
5-এর 3, এ হচ্ছে জয়ী হয়ে থাকলো। এবার সি আর ডি এর মধ্যে কে বড়, মানে আমাদের এখন এটা জয়ী হয়ে থাকলো, সি আর ডি এর মধ্যে কে বড়। এখন দেখেন যে এটাকে আমরা যদি বলি যে 5, এটা হচ্ছে 9 এর ভাগের 8 ভাগ, তাহলে 5-9 হচ্ছে 45, আর 6-8 হচ্ছে 48। 45 আর 48-এর মধ্যে 48 বড়, তার মানে এই দুটার মধ্যে ডি জয়ী, মানে 9 ভাগের 8 ভাগ হচ্ছে জয়ী। এখন আমি যদি বলি এই দুটার মধ্যে এখন কে বড়, মানে এই দুটার মধ্যে কে বড় পেয়ে গেছি, এই দুটার মধ্যে কে বড় পেয়ে গেছি, লাস্ট হচ্ছে যারা বড় বড়গুলোর মধ্যে কে বড়, তাহলে আমরা কি পাবো, এই যে এই 3-9 হচ্ছে 27, আর 5-8 হচ্ছে 40। তাহলে কি হচ্ছে যে উপরে এই পাশে যেহেতু 40 আসছে, এই পাশে 27, যেহেতু 40 বড়, তার মানে এই সবগুলোর মধ্যে 9 ভাগের 8 ভাগটা বড়। বড় আর বড়র মধ্যে কম্পেয়ার করব আমরা, ক্লিয়ার, বুঝেছি, বড় আর বড়র মধ্যে কম্পেয়ার করব, তাহলে আমাদের আসলে মানটা বের হয়ে যাবে। ছোটর ক্ষেত্রেও এই সেম কথা, যে ছোট কোনটি সবচেয়ে ছোট এটা যদি আমরা বের করতাম, তাহলে এই দুটার মধ্যে যেইটা ছোট সেটা আমি নিতাম, এবং এই দুটার মধ্যে যে ছোট সেটা নিতাম, এবং লাস্টে ছোটোর মধ্যে কম্পেয়ারটা হইতো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, এটা আসছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020-এ এসছে। এখানে কি বলেছে যে নিচের কোন ভগ্নাংশটি ছোট দিয়ে, এই যে ছোট আমরা এখন কিন্তু পারবো, ছোটটা দেখেন। আমি যদি প্রথমেই এইটা আর এইটার মধ্যে কম্পেয়ার করি, তাহলে এই 2 এবং 9 আমরা গুণ করে দিব, 9 দিয়ে গুণে হচ্ছে 18, 5 আর 4 গুণ করে দিব, 5 আর 4 গুণ করলে হবে 20। তার মানে ছোট চাইছে, তার মানে আমার আসলে এই দুটার মধ্যে ছোট হচ্ছে 5 ভাগের 2 ভাগ। 5 ভাগের 2 ভাগটা আমাদের হচ্ছে ছোট। এই যে 9 দ্বিগুণে 18 আর 4-5 হচ্ছে 20, তাহলে 20 যেই পাশে এই ভগ্নাংশটা বড়, আর 9 দ্বিগুণে 18 যে এই ভগ্নাংশটা কি ছোট। ওকে, আমরা এখন ছোট এই দুটার মধ্যে ছোট হইল 5 ভাগের 2 ভাগ। আচ্ছা, এটা যদি বলি যে এই যে 1-কে 7 দিয়ে গুণ করলে 7, 3-কে 3 দিয়ে গুণ করলে 9, তাহলে 7 আর 9-এর মধ্যে কে ছোট, 7 ছোট। 7 ছোট মানে 3 ভাগের 1 ভাগটা হচ্ছে 7 ভাগের 3 ভাগের চেয়ে ছোট, তার মানে এই দুটার মধ্যে ছোট হচ্ছে 3 ভাগের 1 ভাগ। এখন এই দুটার মধ্যে কে ছোট, এই দুটার মধ্যে ছোট হচ্ছে 3 দ্বিগুণে হচ্ছে 6 এখানে, আর 5-একে 5, এই যে 5 যেই পাশে সেইটা ছোট, তার মানে অবভিয়াসলি সবগুলোর মধ্যে ছোট হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তার মানে আমাদের অ্যান্সারটা কি আসবে, অ্যান্সার আসবে গ নাম্বার, 3 ভাগের 1 ভাগ। ক্লিয়ার। আমাদেরকে কিন্তু দুইটা করে করতে হবে, হ্যাঁ, দুইটা করে আমাদেরকে হিসাবটা করতে হবে। বুঝতে পেরেছি, পারবো। হ্যাঁ, এখানে এইটা দেখে কিন্তু কেউ অ্যান্সার দিবেন না যে এইখানে 18 আছে, এখানে 20 আছে, এখানে 7 আছে, এখানে 9 আছে, মানে এইটার মধ্যে 7 ছোট, সেই জন্য ভগ্নাংশটা ছোট। এইটা কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না, এটা কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না, এইভাবে করে কিন্তু অ্যান্সার হবে না। আপনাকে সবসময় দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে, এই দুটার মধ্যে কম্পেয়ার করতে হবে, এবং তাদের মধ্যে কম্পেয়ারটা আসবে। ক্লিয়ার, মানে ভুল করেন না, কিন্তু ভুল করা যাবে না। 51 নাম্বার। আচ্ছা, 51 নাম্বার কোশ্চেনটা করার আগে আপনাকে আমি আগে একটা কথা বলি, মানে এগুলো অঙ্ক আগে দেখে নেবেন যে নিচের কোন সংখ্যাটি ছোট বলেছে, কিন্তু যেই সংখ্যাগুলো, যে ভগ্নাংশগুলো দেয়া আছে তাদেরকে যদি আরো ছোট করা যায়, সেটা কিন্তু আপনি করে ফেলবেন, তাহলে আপনার গুণটুনগুলো কম করতে হবে। যেমন 18-কে 18, 18 দুগুণে 36, এইটা মানে তো 2-এর 1, তাহলে 2-এর 1 দিয়ে যদি আমি বিবেচনা করি, তাহলে আমার কিন্তু জিনিসটা ইজিয়ার হয়, কারণ এই বড় বড় গুণগুলো আমাকে করতে হচ্ছে না। আচ্ছা, এইটা তো আর কাটাকাটি যাচ্ছে না, এটা কাটাকাটি যায় না, কিন্তু এইটা কাটাকাটি যায়। 4-একে 4, 3-4 হচ্ছে 12, তার মানে এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। এখন এগুলোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কীরকম আসবে, 1 আর 3 গুণ করলে আসতেছে এখানে 3, 5 আর 2 গুণ করলে আসতেছে 10, তার মানে এই দুইটার মধ্যে ছোট হচ্ছে হাফটা, তাই না, এই দুইটার মধ্যে হাফ হচ্ছে ছোট, তার মানে এই পাশে হাফ হচ্ছে ছোট লাগবে যেহেতু আমার, তার 3 তো ছোট, হ্যাঁ, 3 তো হচ্ছে আমাদের ওই এখানে 10-এর চেয়ে ছোট, তার মানে এই দুটার মধ্যে জয়ী হইলো হচ্ছে হাফ। আচ্ছা, এই দুটার মধ্যে কে জয়ী হয়, 16-কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, 3 16 হচ্ছে 48, আর 1-কে আমরা যদি 31 দিয়ে গুণ করি, তাহলে পাবো হচ্ছে 31। তাহলে কি পাবো, আমরা 1 আর 31 গুণ করলে 31 পাবো। তাহলে এই দুটার মধ্যে কে ছোট, এই দুটার মধ্যে ছোট হচ্ছে এই যে 31 যে আছে, এই জিনিসটা ছোট, তার মানে এটা হচ্ছে 3-এর 1। তাহলে 2-এর 1 আর 3-এর 1-এর মধ্যে কে ছোট, অ্যান্সার হচ্ছে 1 আর 3 গুণ করলে 3, 1 আর 2 গুণ করলে 2, যেহেতু এই পাশে 2 আছে, তার মানে ওভারঅল ছোট হচ্ছে 3-এর 1। 3-এর 1 ছিল এইটা, তার মানে ঘ নাম্বারটা হচ্ছে এখানকার মধ্যে সবচেয়ে ছোট, তার মানে এখানকার সবচেয়ে ছোট কি, ঘ নাম্বারটা। ক্লিয়ার, বুঝেছি। অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা।
এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। বুঝেছি সবাই? সবাই বুঝেছি? ঘ নাম্বারটা হবে অ্যান্সার। এখানে ভুল করে কোথায় বলেন তো? সব স্টুডেন্টরা, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে কোথায়? ভুল করার জায়গা কোথায়? ভুল করার জায়গাটা হচ্ছে এই জায়গায়, মানে দুইটার মধ্যে কম্পেয়ার না করে, দুইটার মধ্যে না কম্পেয়ার করে ওরা কি সবগুলা নিয়ে, মানে সবগুলা মানগুলা জাস্ট বজ্রগুণন করে মানগুলা কম্পেয়ার করে। কীরকম আমি বলি। আচ্ছা, এইটা মানে তো হচ্ছে কি, এটা মানে তো হচ্ছে 2/1 তাই না? আচ্ছা, এটা তো জাস্ট এটা জাস্ট 3/1 এই তো। এখন বজ্রগুণ করা শুরু করে। 1 আর 3 গুণ করলে 3, এখানে 3 বসলো। 5 আর 2 গুণ করলে 5 দিয়ে গুণে 10 বসলো এখানে। আচ্ছা, দুইটা মান পাইলেন। আর এইটা হচ্ছে 16, আর এখানে আসতে হচ্ছে 3। আপনি 3 16 মনে করেন, পাইলেন হচ্ছে 48। আর 1 আর 31 গুণ করলেন, এখানে পাইলেন মনে করেন 31। তাহলে 48 আর 31-এর মধ্যে আপনার কি, এখন অনেকেই চিন্তা করে আমরা এগুলোর মধ্যে সবচেয়ে ছোট পাইছি মনে করেন 3, সেজন্য ক নাম্বার অ্যান্সার। এইভাবে হয় না, এইভাবে কিন্তু হবে না। হ্যাঁ, এইভাবে হবে না যে হ্যাঁ আমি 3টা সবগুলা মান পাইছি, এই জন্য আমাদের ওইটা অ্যান্সার হবে যে 3 10 18 21, এইভাবে অ্যান্সার হবে না। অ্যান্সার করতে হবে এই দুটার মধ্যে, যাদের মধ্যে বজ্রগুণনগুলো করছেন তার মধ্যে কম্পেয়ার করে আপনি পাইছেন এই পাশে 3, তার মানে এখানে হাফটা হচ্ছে ছোট, হাফ। এই দুটার মধ্যে কম্পেয়ার করে এই পাশে 31 পাইছি, তার মানে 31 48 হচ্ছে ছোট, তার মানে এটা হবে 3/1 হচ্ছে এই পাশে ছোট। এই দুটার মধ্যে কম্পেয়ার করলে 3 একে 3, 2 একে 2, তার মানে 2 আর 3-এর মধ্যে 2 ছোট, তার মানে 3/1 ছোট। 3/1 মানে 24-এর, মানে এই যে 12-এর 4টা হচ্ছে ছোট। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জিনিস কিন্তু ভুল করা যাবে না। ক্লিয়ার? বুঝেছি? দুটার বেশি কম্পেয়ার করা যাবে না এই প্রসেসে, দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে। মনিরুজ্জামান সুমন, কি এটা কি পাঠাইছেন? এটা হইল? এটা জিনিসটা ঠিক হইল? ইমোজি পাঠাচ্ছেন কেন? হ্যাঁ স্যার, আমরা কি জন্য দুইটা কম্পেয়ার করতে পারবো? কারণ দুইটা কম্পেয়ার করতে পারবেন, কারণ এইটার হরের সাথে এটার লব, এটার হরের সাথে এটার লব, এটার সাথে তো এটার কোনো সম্পর্কই নেই। আপনি 2টা 4টা কেমনে একসাথে কম্পেয়ার হবে? কারণ এই দুটার মধ্যে কম্পেয়ার হবে, এর হর আর এর লব গুণ করলে যেটা হবে এটা হচ্ছে ওই দুটার মধ্যে কম্পেয়ার হবে। ওকে, এখন বলছে যে এখানে কোন ভগ্নাংশটি এত থেকে ছোট? 3-এর 2 থেকে ছোট। 3-এর 2 থেকে কোন ভগ্নাংশটা ছোট? 3-এর 2 থেকে কোন ভগ্নাংশটা ছোট, এটা করার জন্য সবগুলার পাশে 3-এর 2 আমরা চিন্তা করি। তাহলে 3 সাথে হচ্ছে 21, 21 এখানে বসলো, আর 8 দ্বিগুণে হচ্ছে 16। তাহলে এই যে এই পাশে যেহেতু 16 বসলো, তার মানে কি এই ভগ্নাংশটা বড়, 3-এর 2 হচ্ছে তো এ বড়, তার মানে এটা অ্যান্সার হচ্ছে না। মানে যখন 3-এর 2-এর 5টা হচ্ছে বড় হবে, তখন অ্যান্সারটা হবে, মানে এই ভগ্নাংশের 5টা ছোট হবে। বলছে এইটা হচ্ছে ছোট লাগবে আপনার। তাহলে এই পাশে হচ্ছে 3 5 15 আর 6 দুগুণে 12, এটাও হচ্ছে 3-এর 2 হচ্ছে বড়। এখানে যদি আমরা 3-এর 2 দিই, 3 3-এ হচ্ছে 9 আর 4 দ্বিগুণে হচ্ছে 8, এটাও বড়। এখানে যদি আমরা 3-এর 2 দিই, 3 3-এ হচ্ছে 9 আর 5 দ্বিগুণে হচ্ছে 10, এইটা ছোট। এই যে দেখেন এই পাশে যেহেতু 10 বসছে, তার মানে এখানে 3-এর 2টাই বড় আর 5-এর 3টা হচ্ছে ছোট। আর এগুলো প্রতিটা ক্ষেত্রে এগুলোই বড়, এই সংখ্যা এই ভগ্নাংশগুলো বড় আর 3-এর 2টা হচ্ছে ছোট। তার মানে আপনার অ্যান্সার হবে ঘ নাম্বারটা। আপনার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ঘ নাম্বারটা। ক্লিয়ার? বুঝে গেছে? 3-এর 2-এর চেয়ে কোনটা হচ্ছে ছোট? পারবো? সবাই ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে, পারলাম। ওকে, ঠিক আছে। কোন ভগ্নাংশটি বৃহত্তম? মানে এখানকার এই যে 39তম বিসিএসে এসছে, হ্যাঁ, এইটা 39তম বিসিএসে যে এসছে, এটা আমাদের সংখ্যা অধ্যায় না? এই সংখ্যা অধ্যায়টা এত এত বেশি ক্লাস নেই কেন আমি? কারণ সংখ্যা অধ্যায়ে 5টা ক্লাস নেওয়ার পিছনে কারণ এই সংখ্যা অধ্যায়ের যে কোশ্চেনগুলো, এটা যে শুধু গাণিতিক অংশে আসে তা না, বিসিএসে এটা মেন্টাল অ্যাবিলিটিতে আসে। মেন্টাল অ্যাবিলিটিতেই বেশিরভাগ সময় এই যে 39তম, তারপরে অন্য জায়গাতে মেন্টাল অ্যাবিলিটি থেকে এসছে। মেন্টাল অ্যাবিলিটি, মানসিক দক্ষতা থেকে এই কোশ্চেনগুলো চলে আসে। হ্যাঁ, শুধু গাণিতিক অংশ থেকে তো আসেই, গণিত থেকেও আসে, সংখ্যা থেকে আসে, কিন্তু মানসিক দক্ষতা থেকেও আসে। তাহলে কোনটা বড়? তাহলে এই যে 3 আর, আমরা যদি 3 আর 8 গুণ করি, 3 8-এ হচ্ছে 24। মানে সবসময় মনে রাখবেন যে এইটার সাথে যখন নিচেরটা গুণ করবেন, এই উপরেরটার উপরে মানটা বসাবেন। 5 আর 5 গুণ করলে হচ্ছে 25।
তাহলে এই দুটার মধ্যে কে বড়? এই যে পাশে 25 আছে সেটা বড়, তার মানে 8 ভাগের 5 ভাগটা হচ্ছে বড়। আচ্ছা, এখানে আমরা এই দুটো কিন্তু সংখ্যা পেয়ে গেলাম, তাই না? 6 আর 14, ইভেন এখানেও কাটাকাটি করা যেত, যেমন এই 6 এইটাও কিন্তু কাটাকাটি করা যায়, আমরা 4 এবং 7 এটা, তাই না? 2 দিয়ে কাটা যায়, যে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 14কে 2 দিয়ে ভাগ করলে 7, তাহলে 6 সাথে হচ্ছে 42, মুখে মুখেই করা যাবে তাহলে। আর 4 আর 11 গুণ করলে হচ্ছে 4 11 হচ্ছে 44, তাহলে 42 আর 44-এর মধ্যে কে বড়? 44 বড়, তার মানে অবভিয়াসলি আমার 7 ভাগের 4 ভাগটা হচ্ছে বড়। তাহলে এই দুটার মধ্যে কে বড়? 5 সাথে হচ্ছে 35, 35 থাকতেছে উপরে, আর 4 8 হচ্ছে 32, 32 থাকতেছে এই জায়গায়, তার মানে 32 আর 35-এর মধ্যে 35 বড়, তাহলে অবভিয়াসলি 8 ভাগের 5 ভাগটা বড়। 8 ভাগের 5 ভাগ কত নম্বরে ছিল? খ নম্বরে, তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। বুঝেছি? ক্লিয়ার? সবাই বুঝেছি? তাহলে অ্যান্সার হচ্ছে কি? খ নাম্বার অ্যান্সার হবে, তাই না? অ্যান্সারটা হবে খ নাম্বার। মানে এই দুটার মধ্যে কম্পেয়ার করে আমরা পাইছি 8 ভাগের 5 ভাগ বড়, এই দুটার মধ্যে 42 আর 44-এর মধ্যে 44 বড়, তার মানে এইটা বড়। তাহলে এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে এই যে 5 সাথে 35, এদিকে 4 8 32, তাহলে কিন্তু এইটা খ নাম্বার বড়। যারা ঘ নাম্বার দিয়েছেন আবার ওই যে আগের রোগ পেয়েছে, তাই না? আগের রোগটা যেটা আমি বলেছি, যে কাজটা করা যাবে না সেই কাজটা আপনি করেছেন, যে এই যে 24 25 42 44, এটার মধ্যে 44 যেহেতু বড়, এটাকে বড় মনে করেছেন। না, এভাবে করা যাবে না, দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। কোনটি বৃহত্তম? এটা 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। হ্যাঁ, তো এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে এইটা যে এসছে, এইটা এইখানে বাকিগুলো মোটামুটি আপনি কম্পেয়ার করতে পারবেন, কিন্তু 0.8 এর এই যে রুট, এইটা আগে আমাদেরকে শিখতে হবে কিভাবে করে বর্গমূল নির্ণয় করতে হয়, তাহলে শিখলে আপনি এটার অ্যান্সার করতে পারবেন, তাছাড়া অ্যান্সার করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, তো আমি আগে এটার যে এইটা সম্পর্কে আমাদের পরের টাইপটাই আছে, বর্গমূল নির্ণয় করা। আমরা বর্গমূল নির্ণয় করাটা আগে শিখে যাই, তারপরে আমরা এটা করব। আচ্ছা, এই টপিকের মেবি এটা হচ্ছে মানে লাস্ট কোশ্চেন এই টপিকের। তো এই কোনটি হচ্ছে 3-এর 2 অপেক্ষা বড়? হ্যাঁ, 3-এর 2 অপেক্ষা কোনটা হচ্ছে বড়? তাহলে 3-এর 2 যদি আমি পাশে রাখি, এটা কিন্তু অনেক জায়গায় আসছে, 3-এর 2-কে যদি আমরা পাশে রাখি, 3 11 হচ্ছে 33, 3 33 হচ্ছে 99, আর 50 দ্বিগুণে হচ্ছে 100, তার মানে নিচের কোনটি 3-এর 2 অপেক্ষা বড়? কিন্তু এটাতে 3-এর 2টাই বড়, তাহলে হইল না। আচ্ছা, এখানে যদি আমরা 3-এর 2 রাখি, 3 8-এ আসে 24, আর 11 দ্বিগুণে আসে 22, এই যে দেখেন এই পাশে 22 আসছে, এই পাশে 24 আসছে, তার মানে এটাই বড়। তার মানে 3-এর 2-এর চেয়ে বড় 11-এর 8, তাহলে এখানে 3-এর 2-এর চেয়ে বড় কে? 11-এর 8 চলে আসলো। এইভাবে করে হিসাবটা করতে হবে। ক্লিয়ার? বুঝছি? পারবো? সবাই পারবো? হিসাব কি বোঝা কি ক্লিয়ার? আমরা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছি? দুই একজনের এই মানে ইয়াতে অ্যাংরি একটা অপশনে ইয়া আছে, যে যার মতো কম্পেয়ার করতে পারবে, কোনো সমস্যা নাই। এটার সাথে কম্পেয়ার করা যায়, যে কোনো দুইটার সাথে কম্পেয়ার করা যায়। অ্যাংরি অপশনটা অনেকেই ক্লিক করছে, মানে অনেকে না, 2 1 জন। এরা কারা? কেন? কি হয়েছে? মন খারাপ করছেন? রাগ করছেন কেন? কি হয়েছে? রাগের জন্য পড়াচ্ছি নাকি? মানে কি সমস্যা কি? প্রিন্স আবির, এই কথার অর্থ কি? 3-এর 2 মানে কি? ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, বর্গমূল করার সিস্টেমটা কি আসলে? বর্গমূল করার যেটা সিস্টেম, তো বর্গমূল করার নর্মালি যদি আপনাদের পূর্ণবর্গ যদি সংখ্যা থাকে, আর যদি এরকম দশমিকের বর্গমূল নির্ণয় করতে বলে, তো দশমিকের বর্গমূল নর্মালি যদি 0.something দিয়ে যদি বর্গমূল নির্ণয় করতে বলে, তাহলে বর্গমূল বিষয়টা হচ্ছে কীরকম, আমি একটু কথাটা বলি। এই বর্গমূলটা হচ্ছে, ধরেন আপনাকে বলা হলো 0-এর বর্গমূল করতে, তাহলে 0-এর বর্গমূল করলে কত হবে? এমন দুইটা সংখ্যা লাগবে যাদের গুণ করলে 0 হয়।
আপনারা জানেন যে 0 আর 0 গুণ করলে 0 হয়, তাহলে 0 এর বর্গমূল করলে 0 আসবে। আমি যদি বলি 1 এর বর্গমূল করতে, আমরা জানি যে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা ওই সংখ্যা দিয়ে গুণ করলে 1 আসে। 1 আর 1 গুণ করলে 1 হয়, তাহলে 1 এর বর্গমূল করলে 1 আসবে। যদি আমি বলি 2 এর বর্গমূল করতে অথবা 3 এর বর্গমূল করতে, তাহলে আপনি এমন কোনো সংখ্যা পাবেন না যাদের ওই সংখ্যাটা গুণ করলে, আপনি এমন কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না যারা ওই সংখ্যাটাই গুণ করলে 2 পাওয়া যায়, অথবা ওই দুইটা সংখ্যা গুণ করলে আসলে 3 পাওয়া যায় একই সংখ্যা গুণ করলে। কিন্তু এমন সংখ্যা পাওয়া যাবে যেইটা দুইটা একত্রে গুণ করলে আমরা আসলে 4 পাবো। তাই 4 এর বর্গমূল করলে 2, কারণ 2 আর 2 গুণ করলে কত হয়? 4 হয়। এই কারণে আমরা পূর্ণ সংখ্যাটা পেয়ে যাচ্ছি। এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি না, তাই না? পূর্ণ সংখ্যা পাচ্ছি না। আচ্ছা, 5 এর বর্গমূলের ক্ষেত্রেও পাচ্ছি না, 6 এর বর্গমূলের ক্ষেত্রেও পাবো না, 7 এর বর্গমূলের ক্ষেত্রেও পাবো না। 8 এর বর্গমূলের ক্ষেত্রে কি পাবো? পাবো না, কারণ পৃথিবীতে এমন দুইটা পূর্ণ সংখ্যা নাই যাদের গুণ করলে আসলে 8 আসে। কিন্তু 9 এর বর্গমূল করলে কি পাবো? 9 এর বর্গমূল করলে আমরা 3 পাবো, কারণ 3 আর 3 গুণ করলে 9 আসে। হ্যাঁ, এইটা। তাহলে এইভাবে করে আমরা যদি 10 এর বর্গমূল করি, আমি পূর্ণ সংখ্যা পাবো না। 11 এর বর্গমূল এমন কোনো নাই, 12 এর বর্গমূল এমন কোনো পূর্ণ সংখ্যা নাই, 13 এর বর্গমূল নাই, 14 এর বর্গমূল পূর্ণ সংখ্যা নাই, 15 এর বর্গমূল পূর্ণ সংখ্যা নাই, 16 এর বর্গমূল করলে আমরা আসলে 4 পাবো, কারণ 4 আর 4 গুণ করলে 16 পাওয়া যায়। এইভাবে করে সো অন, তাই না? তাহলে বর্গমূলের বিষয়টা হচ্ছে এরকম যে একই সংখ্যা যদি 2 বার গুণ করা যায়, একই সংখ্যা যদি আমরা 2 বার গুণ করি, তাহলে যদি ওই সংখ্যাটা পাই, তাহলে আসলে আমরা মানে এটার যে সংজ্ঞাটা এইভাবে বলা হয় যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি গুণ করা হয়, কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলকে ওই সংখ্যার বর্গ বলে। দেখেন, মানে সংজ্ঞাটা শুনেন, সংজ্ঞাটা মনে রাখার প্রয়োজন নাই, এমনি বলছি আর কি। কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, মানে ওই নিচ দ্বারা গুণ করলে, ওই একই সংখ্যা দ্বারা গুণ করলে, কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলটা কি? ওই সংখ্যার বর্গ। যেমন 3 এর বর্গ বলতে কি বোঝায়? 3কে আমরা যদি 3 দ্বারা গুণ করি, মানে ওই সংখ্যাটাকে ওই সংখ্যা দ্বারা যদি গুণ করি, তাহলে সেটাকে বলবে 3 এর বর্গ। ওকে, এবং ওই সংখ্যাটি হচ্ছে গুণফলের বর্গমূল। ইন্টারেস্টিং না? মানে সংখ্যাটা ইন্টারেস্টিং না? মনে করেন আমি বললাম যে 5কে ওই সংখ্যা দ্বারা গুণ করলাম, 25 পাইলাম। তার মানে এই 25 হচ্ছে 5 এর বর্গ। কীরকম? কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা হলো ওই সংখ্যার বর্গ, এবং ওই সংখ্যাটি হলো উক্ত গুণফলের বর্গমূল। মানে সংখ্যাটা হচ্ছে এটা, এই সংখ্যাটি হলো, এই যে 5 সংখ্যাটি হলো উক্ত গুণফলের, যে 25 পাওয়া গেছে তার হচ্ছে বর্গমূল। এটা সংজ্ঞা আর কি। এই সংখ্যাটা কোথায় পাবেন? ক্লাস 7 এর বোর্ড বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে আছে। হ্যাঁ, ক্লাস 7 এর বোর্ড বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে, মানে এই মানে যেটা রিসেন্ট, মানে যেটা এখনকার চলমান যে ইয়েটা আছে। ওকে ওকে, ঠিক আছে। এখন আসেন, এখন আমরা যদি এইভাবে করে বলি যে এখন আমাদের সমস্যাটা কোথায়? যদি বড় বড় সংখ্যা হয়, অথবা √2 এর বর্গমূল যদি আমি নির্ণয় করতে চাই, √3 এর বর্গমূল নির্ণয় করতে চাই, তাহলে কি হবে? বা যদি সংখ্যাটা যদি দশমিক হয় তাহলে কি হবে? যেগুলো এরকম সহজ না যে 100 এর বর্গমূল করলে 10 পাবো, কারণ 10 আর 10 গুণ করলে 100 হয়, তাহলে 100 এর বর্গমূল করলে 10। কিন্তু এইভাবে করে যদি বের করা না যায়, তাহলে আমাদের প্রসিজিওরটা কি? আচ্ছা, আমি প্রসিজিওরটা আমি আগে আপনাদেরকে শেখাই, জায়গায় শেখাবো। আচ্ছা, বুদ্ধি পেয়েছি, আমরা একটা অ্যাড করি। ওকে, আচ্ছা দেখেন, খেয়াল করেন, আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে নর্মালি আমরা বর্গমূলগুলো যখন আমরা করব, বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আসলে সিস্টেমটা কি হবে? আচ্ছা, বর্গমূল নির্ণয়ের বেসিক যে নিয়মটা আছে, বেসিক নিয়মটা সেটা পরে আমি শেখাচ্ছি, আস্তে আস্তে শেখাচ্ছি। তো প্রথম যেই জিনিসটা আগে মনে রাখতে হবে, যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে বর্গমূল নির্ণয়ের সময় আমাদেরকে জোড়া মিলাতে হবে। কি মিলাতে হবে? জোড়া মিলাতে হবে, জোড়া মিলাতে হবে।
এটার নিয়মটা হচ্ছে এরকম, মানে প্রথমে আমাকে জোড়া মিলাতে হবে, এবং এই জোড়াটা যে মিলাতে হবে, এই জোড়া মিলানোর কাজটা আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন যে দশমিক থেকে শুরু হবে, দশমিক থেকে শুরু হবে, দশমিক থেকে শুরু হবে। আচ্ছা, আপনাকে আমি যদি একটা পূর্ণ সংখ্যা বলি, বলেন তো, আমি যদি বলি যে 3, এখানে দশমিকটা কোথায় আছে? মানে 3 মানে 3-এর পরে আমি দশমিকটা কোথায় বসাইতে, মানে তিনের কোন জায়গায় আমরা দশমিকটা বসাইতে পারবো? 3 সংখ্যাটা যদি লিখি, 3 মানে আমি লিখতে পারবো 3.0 অথবা 3.00 অথবা 3. জয়টা ইচ্ছা তয়টা শূন্য, তাই না? 3 মানে 3-এর জাস্ট পরেই দশমিকটা আছে না, এরকম বিষয়টা। আমি যদি বলি আমার কাছে আছে 25, হ্যাঁ, বা আমি বললাম যে আমার কাছে আছে 28 সংখ্যাটার জায়গায় কি আমি 28.0 বসাতে পারি না? তার মানে সংখ্যাটার পরে কিন্তু দশমিকটা আছে, তাই না? তিনের পরে যেমন দশমিক, সেরকম 28-এর পরে দশমিক আছে। আপনি তারপরে যতগুলো ইচ্ছা শূন্য বসাতে পারেন। যেমন আমি যদি বলি 515 একটা সংখ্যা আছে, তাহলে 515.00 আমি 00 জয়টা ইচ্ছা তো এটা শূন্য বসাইলাম, বা এখানেও জয়টা ইচ্ছা তো এটা শূন্য বসাইতে পারি, তাই না? তাহলে দশমিকটা আছে হচ্ছে ওই সংখ্যাটার পরে, মানে ওটা উজ্জ্ব আছে, মানে আমি 3 মানে 3.0 বলতে পারি, 3.00 বলতে পারি, তাই না? তাহলে দশমিকটা আছে হচ্ছে ওই সংখ্যাটার পরে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে দশমিকটা কোথায় আছে। কোথায় যাচ্ছি, এটা নাকি? ওকে, তাই যদি হয় তাহলে আপনি আমাকে বলেন দশমিক থেকে আমাদের স্টার্ট করতে হবে। তাহলে আমাদের যদি কোনো একটা সংখ্যা থাকে যে 0.432156, এইটার বর্গমূল নির্ণয় করব, তাহলে 5 আরেকটা 2 দিলাম। তাহলে বলেন তো যে দশমিক থেকে যেহেতু আমাদের জোড়া মিলানো স্টার্ট করতে হবে, জোড়াটা আমরা কোন জায়গা থেকে স্টার্ট করব বলেন তো? এই যে ডান পাশ থেকে, এই পাশ থেকে আসবো, নাকি এই দশমিক থেকে শুরু করব? দশমিক থেকে স্টার্ট করব। জোড়া মিলানো মানে কি? এই দুটা মিলে এক জোড়া, এই দুটা মিলে এক জোড়া, এই দুটা মিলে এক জোড়া, এবং আমাকে জোড়া মিলাতেই হবে। তাই এই 2 যে একা আছে, একে আমি মানতে পারলাম না, তাই একটা শূন্য বসাই দিলাম। এখন বলবেন যে একটা শূন্য বসালে কি মান চেঞ্জ হবে না? বলেন তো, দশমিকের পরে সব অঙ্কগুলো শেষ হয়ে গেলে 0 বসালে কি মান চেঞ্জ হয়? হয় না। তাই এই শূন্য বসায় আমি জোড়া মিলাইলাম। তাহলে জোড়া মিলানোর কাজটা হচ্ছে দশমিক থেকে আসলে আমাদেরকে স্টার্ট করতে হবে। হ্যাঁ, দশমিক থেকে আমাদেরকে জোড়া মিলানোর কাজটা স্টার্ট করতে হবে। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝছি? দশমিক থেকে আমাদেরকে জোড়া মিলানোর কাজটা করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের যদি থাকতো 0.515, তাহলে কি করতাম? এই যে দশমিক থেকে স্টার্ট করতাম, এই পাশে দুইটা মিলে এক জোড়া, এখানে যেহেতু জোড়া মিলে নেই, একটা শূন্য বসাই দিয়ে জোড়া মিলাই দিতাম। মানে আমাদের আবার যদি থাকতো 0.2124, তাহলে তো এটা জোড়া মিলে আছে, জাস্ট এরকম করে জোড়া মিলাতাম। জোড়া মিলানোর কাহিনী হচ্ছে এরকম, ঠিক আছে? দশমিক থেকে। ওকে, আচ্ছা, যদি এরকম থাকে, এখন আপনাকে আমি যদি বলি আপনার কাছে আছে 52317, এখন আমাকে বলেন এটাতে দশমিক নাই, তাহলে এইটার যে আপনি জোড়া মিলাবেন, ডান পাশ থেকে মিলাবেন নাকি বাম পাশ থেকে মিলাবেন? ডান পাশ থেকে নাকি বাম পাশ থেকে? এখন কথা হচ্ছে দশমিক নাই, কিন্তু দশমিক তো নাই তো না। দশমিক নাই বললে কি হইলো, নাকি দশমিক আছে? দশমিক আসলে আছে। কোথায় আছে? এই যে যেটা পূর্ণ সংখ্যা তার এই জায়গায় দশমিক আছে 000। তার মানে এইটার আমার ডান পাশ থেকে দশমিক, এই যে এই পাশ থেকে আসলে জোড়াটা মিলাতে হবে। যেহেতু লাস্টে এসে জোড়া মিলে নাই, তাই আমরা এটা কাজ করতে পারি যে এর যেহেতু জোড়া মিলে নেই, এর সামনে তো কোনো সংখ্যার সামনে তো আমি শূন্য বসাই দিয়েই পারি, তার মানে 0.5 দিয়ে আমি জোড়াটা মিলাই দিতে পারি। তাহলে এই জায়গায় যে দশমিক আছে, এটাকে আমি কাউন্ট চিন্তা করে ডান পাশ থেকে এই পাশ ভাবে করে আমরা জোড়াটা মিলাবো। ক্লিয়ার? বুঝছি? পারবো? মনে করেন যদি আমাদের আগে জোড়া মিলানোটা প্রথম কাজ আর কি, 123 আছে, তাহলে জোড়া মিলাবো কোন পাশ থেকে? তাহলে আমাদেরকে এইখানে 123 মানে 123-এর পরে দশমিক আছে, তার মানে এই পাশ থেকে আমাকে জোড়া মিলাইতে হবে। কিছু নাই মানে এখানে একটা 0 বসাই দিয়ে আমি দশমিক মিলাইলাম। বিষয়টা এরকম। যদি আমাদের 5 4 3 2 থাকে, এই পাশ থেকে দশমিক, তাহলে মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই যে ডান পাশ থেকে জোড়াটা মিলাবো, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে বাম পাশ থেকে মিলাবো। কেন? কারণ হচ্ছে অলওয়েজ দশমিক থেকে জোড়া মিলানোটা স্টার্ট হবে। হ্যাঁ, দশমিক থেকে জোড়া মিলানোটা স্টার্ট হবে, দশমিক থেকে শুরু হবে জোড়া মিলানোটা। তাহলে জোড়া মিলানোর বিষয়টা আগে ক্লিয়ার হইতে হবে। জোড়া মিলানোর বিষয়টা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এখন যদি পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা দুটাই থাকে, তাহলে কি করব?
হ্যাঁ, পূর্ণ সংখ্যা আর দশমিক সংখ্যা যদি দুটোই থাকে তাহলে কি করব, যেমন আমার যদি এরকম থাকে যে ধরেন 25 আচ্ছা 25 না, মনে করেন 725.3142 এরকম একটা সংখ্যা আছে, এর বর্গমূল নির্ণয় করব। তাহলে এখানে পূর্ণ সংখ্যাও আছে, দশমিক সংখ্যাও আছে। তাহলে কি করব, কিছুই না, এর আগের মতোই চিন্তা করব। এই যে দশমিক যে আছে এখান থেকে আমরা স্টার্ট করব, জোড়া মিলানো। বাম পাশে এটা জোড়া মিললো কিন্তু এর জোড়া নাই, তাই এখানে শূন্য বসায় দিয়ে জোড়া মিললো। আবার এটা জোড়া, এটার জোড়া কিন্তু এর জোড়া নেই, তাই এই পাশে শূন্য বসায় দিয়ে জোড়া মিলাবো। ক্লিয়ার, বুঝেছি? বুঝছি। তাহলে আমাদের অলওয়েজ জোড়া কোথা থেকে মিলাতে হবে, দশমিক থেকে। বুঝছি কিনা, একটু ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। ঠিক আছে, ক্লিয়ার সবাই? তাহলে জোড়া মিলানোটাই স্টার্ট করতে হয় দশমিক থেকে। দশমিকের বামে আমরা যাব, দশমিকের ডানেও আমরা যাব। ওকে, ক্লিয়ার, ওকে, ভেরি গুড, ওয়েল ডান। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন দেখেন, এখন খেয়াল করেন, এখন আমরা কিভাবে করে আসলে আমাদের মানে ইয়েটা করতে হয় এটা আমরা বুঝি এখন। হ্যাঁ, এটা খুবই ইজি, কোনো সমস্যা না। তো সিস্টেমটা হচ্ছে, ধরেন আমি প্রথমেই শুরু করলাম যে এটা দেওয়া আছে সেটা দিয়ে আমি স্টার্ট করলাম যে একটা দশমিকের ভগ্নাংশ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এটা করতে বলছে। তো ব্যাপারটা হচ্ছে এই 0.09 যে বর্গমূল নির্ণয় করতে গেল, তাহলে এই 0.09কে কি আগে কি করতে হবে বলেন তো, জোড়া মিলাতে হবে। তাহলে 0.9 দশমিকের পরে জোড়া মিলে আসে না, জোড়া মিলে আসে দশমিকের পরে, তার আগে তো শূন্য আছে, কোনো প্যারা নাই। আচ্ছা, যেহেতু 0 দিয়ে স্টার্ট হয়েছে, 0 দিয়ে স্টার্ট হয়েছে, তার মানে অ্যান্সারে আপনার দশমিক বসবেই, কোনো সমস্যা নাই। এরপরে যার জোড়া মিলে আছে তার 0.9 মানে কি 9। তাহলে 9 আমাদের মিলানোর জন্য কি করতে হবে, 9 মিলানোর জন্য 3 আর 3 গুণ করলে 9 হয়। মানে একই জিনিস কি গুণ করলে 9 হয়, অ্যান্সার হচ্ছে 3 আর 3 গুণ করলে 9 হয়। তাহলে 3 আর 3 গুণ করলে যেহেতু 9 হয়, অ্যান্সার হবে 0.3। আপনার এটার অ্যান্সার আসতেছে 0.3। এখানে খুবই মজার কিছু জিনিস আসে, মানে পরীক্ষায় কিন্তু খুবই মজার জিনিস আসে, একটু একটু আপনি খেয়াল রাখবেন কীরকম, আস্তে আস্তে আপনি পারবেন, কোনো সমস্যা নেই। মানে এটার কিন্তু অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে খ নাম্বার। আচ্ছা দেখেন, যদি মনে করেন এইটা যদি না থাকতো, এটা না থেকে আপনার মনে করেন আছে, খুব মনোযোগ দিতে হবে। হ্যাঁ, যে 0.000009 এরকম বলেছে। হ্যাঁ, তো এইটার বর্গমূল নির্ণয় করতে বলেছে, তাহলে আপনি কি করবেন? তাহলে ব্যাপারটা এরকম হইতো 0.0001 2 2 4 2 6, হ্যাঁ, 5টা 0 তারপরে 9, এটা আছে। তাহলে আপনি যদি জোড়া মিলাতে চান, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, জোড়া মিলে গেছে, কিছু করার নাই, জোড়া মিলে গেছে। সবসময় মনে রাখতে হবে এইরকম দশমিকের পরে 1 জোড়ার জন্য একটা করে শূন্য নিব আমরা। এক জোড়া যে আছে, মানে প্রথমে তো 0 তো দিলাম, তারপরে একটা জোড়া শূন্যের জন্য এখানে একটা শূন্য দিব, আরেকটা জোড়া শূন্যের জন্য আরেকটা শূন্য দিব, এবং 0.9 মানে তো হচ্ছে 9, তার মানে 3 আর 3 গুণ করলে যেহেতু 9 হয়, তাহলে আমাদের অ্যান্সার আসবে 0.003। এখানে 5টা শূন্য ছিল, অ্যান্সারে আসতে 2টা শূন্য। ক্লিয়ার, বোঝা গেছে? মানে এই এক জোড়া শূন্যের জন্য এখানে একটা শূন্য বসবে, এই এক জোড়ার জন্য একটা শূন্য বসবে, আর 0.9 যে আছে, 0.9 মানে তো 9, 9 মানে আসলে আমাদের এখানে আসবে 3। ক্লিয়ার, বুঝেছি? মানে জোড়া মিলার কাহিনী এটা, জোড়া না মিললে কি করতে হবে সেটাও কিন্তু আমরা বলবো। হ্যাঁ, তো ওইটা বেশি ইন্টারেস্টিং আর কি, ওইটা ইন্টারেস্টিং, এবং স্টুডেন্টরা ওইখানে বাস খায়, মানে পুরাই বাস খায়। হ্যাঁ, উড়াধুরা লেভেলের বাস খেয়ে যায়, যেটাতে শূন্য মিলবে না। যেমন আমি যদি বলি যে ধরেন 0.0016, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? তাহলে 0.0016 আসতে ধরেন, তাহলে এক জোড়া মিলছে, তাহলে 0 দিলে দেখেন 0 একটা শূন্য বসাবো এই এক জোড়া শূন্যের জন্য। এরপর তো 16 আছে, 4-এর 4 গুণ করলে হচ্ছে 16 আসে, তার মানে আমাদের অ্যান্সার হবে 0.04। ক্লিয়ার, বুঝেছি?
ইভেন আরেকটু যদি বড়ও থাকে এটাতে আপনাদের প্যারা দিবে না। যদি মনে করেন আছে যে 0.000144, হ্যাঁ, আপনাদের কিন্তু এটাও প্যারা দিবে না। দেখেন এটার অ্যান্সার কি হইতে পারে, একটু অ্যান্সার দেন দেখি। এটার যদি আমরা বর্গমূল করি 3টা শূন্য তারপরে 144, এটা যদি বর্গমূল নির্ণয় করি মানে রুট 3টা শূন্য তারপরে 144, এটা বর্গমূল নির্ণয় করলে আসলে কত হবে একটু বলেন, অ্যান্সারটা বলেন দেখি কত হইতে পারে দেখি। কত হবে? খুবই খুবই সহজ। যে এই যে জোড়া মিলছে কিনা, জোড়া মিলেছে। বিষয়টা হচ্ছে জোড়া যখন মিলবে, এক জোড়া শূন্যের জন্য একটা শূন্য, এখানে তো আর শূন্য নাই। তার মানে আপনারা নর্মাল প্রসিজিওরে না করেও এখানে যেহেতু জোড়া মিলেছে তাহলে পুরাটাকে 0 144 হিসাবে আমি একটু চিন্তা করি। 144 মানে কি 144, 144-এর বর্গমূল কত? 12 12 144, তার মানে এখানে অ্যাকচুয়ালি 12 বসবে, মানে 0.012, মানে এই দুইটা শূন্যের জন্য তো একটা শূন্য বসছে। আর এইখানে এই পুরাটা মিলে মানে জোড়া সহকারে আপনাকে ধরতে হবে, পুরাটা মিলে হচ্ছে 144 আছে। তাহলে 12 12 যেহেতু 144 মানে 0, হ্যাঁ, মানে 1 2 আসবে। তো এইটার বেসিক নিয়মটা কিন্তু একটু পরে যখন শিখবো এগুলো ভেঙে ভেঙে করাটা শিখবো, যে হ্যাঁ 1-এর বর্গমূল 1 করে করে করতে হয়, এটা একটু শিখবো। কিন্তু এখন আমি ডিরেক্টলি করাচ্ছি। হ্যাঁ, তো এখানে প্রবলেমটা কোথায়? এখানে প্রবলেমটা হয়ে দাঁড়াবে কখন বুঝছেন? দেখি ওই কোশ্চেনটা আছে কিনা। কোশ্চেনটা যদি থাকে ওই 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 জায়গায় আমরা চলে যাব। তাহলে সুন্দর ওই কোশ্চেনটা এখানে দেওয়া আছে কিনা। আচ্ছা, এইটা দেখেন, এটার অ্যান্সার পারি, কারণ এই যে জোড়া মিলছে, তার মানে দুইটা শূন্যের জন্য আসবে একটা শূন্য, আর 0 9 মানে হচ্ছে 3, তার মানে 0.03, মানে ক নাম্বারটা অ্যান্সার হবে। এটা তো পারি, এই জিনিস তো সমস্যা না। আচ্ছা, এরপরে বলছে 3টা শূন্য তারপরে 1, তার মানে এই দুইটা শূন্য, এই যে এটা দুইটা শূন্যের জন্য একটা শূন্য অ্যান্সারে আসবে, আর 0 1 একের স্কোয়ার করলে 1 আসে, তার মানে 1-এর বর্গমূল হচ্ছে 1, তার মানে 0.01 হবে অ্যান্সার। তার মানে এটার হবে খ নম্বরটা। এগুলো তো কোনো প্যারা নাই। হ্যাঁ, আচ্ছা, এগুলো আমরা পরে 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 দেখতেছি। আর এগুলো এখানে, আচ্ছা ঠিক আছে, এখানে আর ওগুলো দেওয়া নাই। আচ্ছা, আমি আপনাদের বলতেছি, এইরকম পরীক্ষায় কোশ্চেন আসে, আমার ম্যাজিক ম্যাথ বইয়ে দেওয়া আছে, এখানে আমরা দেই নেই, অতগুলো এখানে দেই নেই। তো খেয়াল করেন, ধরেন আপনার কাছে কি মনে হয় 0.1-এর বর্গমূল করলে কোনটা হইতে পারে? হ্যাঁ, 0.01 এটা হবে, নাকি 0.1ই হবে, নাকি আপনার 0.10 হবে, নাকি 0. মনে করেন 3 হবে? কীরকম মনে করেন? 3 বা সামথিং, 3ই দিলাম এখন। হ্যাঁ, এরকম কোনটা হইতে পারে বলেন তো? আচ্ছা, এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, দেখেন আমরা দশমিকের পরে জোড়া মিলাই না সবসময়, তা জোড়া তো মিলছে এখানে, নাকি মিলছে না মিলে নাই? অ্যান্সার হচ্ছে মিলে নাই। মিলছে, মিলে নাই কিন্তু। তার মানে 0.1 জোড়া মিলছে, মিলে নাই, তার মানে একটা শূন্য দিয়ে আমাকে জোড়া মিলাইতে হবে, শূন্য দিয়ে। এই সময় আপনি কিন্তু পারবেন। কেন পারবেন দেখেন তো, আসলে মানে এটা যদি বর্গমূল করেন, আপনি যদি মাথায় থাকে 1, তাহলে কিন্তু আপনারা এই 3টার অ্যান্সারের দিকে যাবেন। কিন্তু আসলে এটা আসলে দশমিকের জন্য দশমিক, এটা আসলে 10-এর বর্গমূল। 10-এর বর্গমূল মানে কি? 9-এর বর্গমূল করলে 3 আসে, 3 সামথিং, তারপরে এখানে 3 সামথিং আসবে, মানে এই অ্যান্সারটা কারেক্ট হবে। কথা বুঝছেন কি বুঝেন নাই? মানে ব্যাপারটা হইতেছে যে আমাদের যদি 0.1-এর দিকে তাকাই তাহলে কিন্তু মনে হবে যে ক খ গ এর মধ্যে, কিন্তু এটা তো জোড়াই মিলে নাই। দশমিকের পরে তো একটা শূন্য দিয়ে জোড়া মেলাতে হবে, সেই জন্য অ্যান্সারটা কিন্তু 0.3-এর দিকে আসবে আর কি। বিষয়টা ক্লিয়ার কি ক্লিয়ার না? কথা কি বুঝছেন আপনি? কথা কি বোঝা গেছে? যেমন আপনারা যদি আমি বলি, আপনারা এটা কি বুঝছেন? ক্লিয়ার? মানে এইটা কিন্তু 1 হিসাবে চিন্তা করা যাবে না, কারণ এর তো জোড়া মিলে নাই। জোড়া যেহেতু মিলে নাই, একটা দিলেই এই কিন্তু আসলে 10-এর বর্গমূল করলে 3-এর দিকে আসে। এটা হচ্ছে বিষয়। মানে স্টুডেন্টরা ভুল করে কিন্তু এই জায়গায়, মনে করে যে এইটার অ্যান্সার হইতো এইটা, যদি 0.01 জোড়া মিলে আসে তাহলে এইটার অ্যান্সার হচ্ছে 0.1 আসতো, কারণ 0.1 মানে একের স্কোয়ার করলে 1 আসে, কারণ জোড়া যেহেতু মিলে আছে। কাহিনী হচ্ছে এরকম। ওকে, ক্লিয়ার? বুঝেছি? মানে স্টুডেন্টরা কিন্তু এই জায়গায় পুরা ধরা খেয়ে যায়, পুরা রকমের ধরা। যেমন অনেক সময় পরীক্ষায় আসে, বুঝছেন? মানে আরো আপনারা বলি, এরকম সেভারাল টাইমস আসছে
ধরেন √0.9 এটা আসছে। তাহলে অপশন কি, স্টুডেন্টরা কি অপশন দেখবে? 0.3, হ্যাঁ 0.03 এরকমই তো দেখবে। কিন্তু আসলে কিন্তু 0.3, 0.03 বা 0.003 এগুলো একটাও কারেক্ট অ্যান্সার না। কেন? কারণ 0.9 এ কি জোড়া মিলে আছে? এ তো জোড়া মিলে নাই, আপনাকে তো জোড়া মিলাতে হবে। তাই জোড়া যদি মিলান তাহলে আসলে বিষয়টা 0.90, আসলে এর বর্গমূল আসলে আপনি নির্ণয় করতেছেন। তাহলে 90 এর বর্গমূল করলে কত আসে? আপনি এইটা চিন্তা করবেন যে 0. তাহলে 9 হচ্ছে 81 আর 10 100, তার মানে 9 মানে 0.9 সামথিং আসবে, মানে 0.9 সামথিং আসলে অ্যান্সারটা আসবে, মানে এইটার বর্গমূল করলে 9 সামথিং, 0.9 সামথিং কি আসবে, এরকম কিছু একটা 9.5 মনে করেন আসলো, বা সামথিং একটা অ্যান্সার আসলো। ক্লিয়ার? বুঝেছি? এরকম ক্লিয়ার? বুঝেছি? ওকে, ওয়েল ডান। এইটা গেল আমাদের ট্রিক্সের বিষয়টা। এখন আসেন নর্মালি আমাদের বর্গমূল করার সিস্টেমটা কি, আসলে বর্গমূল করার যেটা সিস্টেম আছে সেই সিস্টেমটা আসলে কি, কি পদ্ধতিতে আসলে আমাদের বর্গমূল করতে হয়। বর্গমূল করার সিস্টেমটা কি? আচ্ছা ঠিক আছে, তা বর্গমূল করার যেটা সিস্টেম, যে মনে করেন ধরেন আমরা এখান থেকে শুরু করলাম, সবাই সবাই খেয়াল করেন এখন, হ্যাঁ আমরা একটু বর্গমূল করার সিস্টেমের দিকে চলে যাই। মনে করেন আপনার কাছে আছে 625, এটার বর্গমূলটা কিভাবে করে বেসিক পদ্ধতিতে, তাহলে এটা হচ্ছে বেসিক পদ্ধতিতে কিভাবে করে বর্গমূলটা নির্ণয় করতে হয় সেটাকে শিখে নেন, তাহলে আপনারা মোটামুটি সবগুলো পারবেন, বেসিকটা শেখার দরকার। আচ্ছা, তাহলে আমাদের কি সিস্টেম, যে আমাদের সিস্টেমটা হচ্ছে যদি পূর্ণ সংখ্যা থাকে এই জায়গায় দশমিক চিন্তা করলে এইভাবে করে আমাদেরকে কি জোড়া মিলাতে হবে। তা জোড়া মিলালে প্রথমে এখানে আসছে 0.6, 0.6 মানে কি, 0.6 মানে 6, তাহলে এই যে প্রথম জোড়াটা চিন্তা করব 6 আছে, তাহলে 1-এর বর্গ করলে আসে 1, 2-এর বর্গ করলে আসে 4, 3-এর বর্গ করলে আসে 9, 9 কি 6 হচ্ছে বড় হয়ে গেল, বড় হইলে আমরা একটু আগেরটা আসবো, তাহলে 2-এর বর্গ করলে আসলে 4 আসবে, তার মানে এখানে 4, মানে অনেকটা এই প্রসেসটা হচ্ছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়, ঠিক আছে, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 2, আর এখানে তো এক জোড়া নামবে, মানে ভাগের সময় যেমন একটা নামতো এখানে 2টা করে নামবে, যেহেতু বর্গমূল জোড়া নামবে আর কি, এক জোড়া নামবে। 2-এর দ্বিগুণ এখানে বসাইতে হবে। সিস্টেম হচ্ছে যে এই যে এইখানে যেই সংখ্যাটা প্রথমে আসলো এটার দ্বিগুণ আগে বসাতে হবে, এরপরে এইখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাটা এবং ওই পুরা সংখ্যাটার সাথে যদি ওই সংখ্যাটা গুণ করা যায়, যাতে করে এইটা বা এইটার ইমিডিয়েট কাছের কোনো সংখ্যা পাওয়া যায়। যেমন এখানে আমরা যদি একটু চিন্তা করি, দেখেন এখানে যদি আমরা 1 নিই তাহলে 1 দিয়ে গুণ করলে 41 হয়, কিন্তু এখানে আছে 225, 2 নিলে 2 দিয়ে গুণ করলে হবে 84, তার 225 তো দূরে আছে। আমরা একটু চিন্তা করি যদি 9 নিতাম, 9 নিলে এখানে 9 দিয়ে গুণ, মানে 10 নিলে হয়তো, মানে 10 দিয়ে গুণ করলে যেমন 50, মানে 500-র কাছাকাছি, তার মিডিলে কোনো একটা জায়গায় থাকবে। তো সেই হিসাব করে আমি যদি মনে করি যে এখানে 5, তাহলে 5 দিয়ে গুণ করলে 5 5 25-এর 5, আর 4 5 হচ্ছে 20, 20 আর 2 যোগ করলে 20 আর 2 হচ্ছে 22, তাহলে মিলে গেল। এই 5টা আবার এই জায়গাতেও বসাতে হবে, তার এইটা হবে বর্গমূল, তার মানে বর্গমূল হচ্ছে 25। আমরা আস্তে আস্তে শিখবো, আস্তে আস্তে শিখবো, আস্তে আস্তে জিনিসগুলো একটু শিখবো, হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। ক্লিয়ার? বুঝছি। ওকে, দেখেন আরো একটা আমরা করি। আচ্ছা, এরকম একটা করি, ধরেন আমি নিলাম যে 2704, এটার বর্গমূল নির্ণয় করব আমরা। তো কিভাবে নির্ণয় করব, সিস্টেমটা কি হবে, 2704-এর তো আমরা করব যে জোড়া মিলাবো, আগে জোড়া মিলাই দিলাম। 27 যে আছে, 5-এর বর্গ হচ্ছে 25, তাহলে 27-এর মানে আপনি এইভাবে চিন্তা করবেন যে 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, হ্যাঁ 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36, 36 তো 27 থেকে বেশি হয়ে গেছে, তো 5-এর বর্গ 25 আমাকে নিতে হবে, এবং বিয়োগ করলে আমাদের আস্তে আস্তে 2, আর আমাদের কিন্তু এক জোড়া নামাতে হবে, তাই 0.4। এখন আমরা 5-এর দ্বিগুণ এখানে হচ্ছে 10,
এইখানে আমি এমন একটা ডিজিট বসাবো, যদি 1 বসাই তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, 2 বসাইলে পুরোটাকে 2 দিয়ে গুণ করে এটা সমান বা এটা, যদি 1 বসাই তাহলে 101 কে 1 দিয়ে গুণ করলে তো 101 হয়, 200 তো 4 হয় না। 2 বসাইলে 2 দিয়ে যদি আমরা গুণ করি, 2 দুগুণে 4 আর 2 0 0 এবং 2 কে 2 মানে মিলে যায়, তার মানে এখানেও 2 বসবে, এই দুইটা এখানেও বসাতে হবে। তার মানে এইটার বর্গমূল করলে রুট 2704, এটার বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে 52। ক্লিয়ার? বুঝেছি? এটার বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে 52। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন আছে যে 6561, এটা আছে। তাহলে এটাতে আমরা কি করব? সেম সিস্টেম, আগে জোড়া মিলাবো। 8 স্কোয়ার করলে 64 আসে, 9 স্কোয়ার করলে তো 81, বেশি হয়ে যায়। 64 যেহেতু 65 চেয়ে কম, তার মানে এখানে 1 বসলো, এখানে 61 বসলো। 8 দ্বিগুণ 16 এখানে বসাবো। তারপরে এখানে কি বসালে এটা সমান হয়? 1 বসালে 1 দিয়ে গুণ করলে 61 পাওয়া যায়, তার মানে এখানেও একটা বসবে। তার মানে রুট 6561 মানে হচ্ছে 81। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? দেখেন তো, বুঝেছেন সবাই? ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে আচ্ছা মিশাই দিই। একজন বলছে 1024-এর বর্গমূল করতে, নাকি কত করতে বলছো? না, 9 মধ্যে, 9 মধ্যে। ওকে, 1024 মনে হয় একজন বলছে না? তাহলে আমি জোড়া মিলালাম, 3-এর বর্গ করলে 9 আসবে, তারপরে 1 24 নিচে নামালাম, 3-এর দ্বিগুণ হচ্ছে 6। তাহলে এখন দেখেন, আমি যদি 6 যেহেতু আছে, 1 দিলে তো 61 হচ্ছে, 2 দিলে এই যে 2 দুগুণই হচ্ছে 4, আর হচ্ছে 6 দুগুণই 12, মিলে গেছে, তাই না? তার মানে 32 হবে। তাহলে রুট 1024 মানে হচ্ছে 32। ক্লিয়ার? বুঝা গেছে? হুম, আচ্ছা, এখানে এখানে ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলা আপনার সবসময় যে মিলবে তাও তো না। মানে আপনার তো এমন হইতেই পারে যে পূর্ণবর্গ দেয় নাই, যেটা মিলে নাই, সেরকম কিছু একটা দিছে, পূর্ণবর্গ দেয় নাই। ধরেন আপনার দিল এরকম, একটু খেয়াল করেন, আপনার এরকম একটা মান দিল যে ধরেন 3422, এটার বর্গমূল নির্ণয় করতে দিল। তাহলে আপনি প্রথমে কি চিন্তা করবেন? 5-এর বর্গ করলে 25 পাওয়া যায়, কারণ 6-এর বর্গ 34 তো বেশি। আচ্ছা, প্রথমে আমরা জোড়া নিয়ে নিলাম, তাহলে 5-এর বর্গ হচ্ছে 25 নিয়ে নিলাম, তাহলে বিয়োগ করলে আস্তে আস্তে 9, আর এখানে 2 2 নেমে গেল। তাহলে 5-এর দ্বিগুণ 10 বসাইলাম। এখন চিন্তা করেন যে 922, আমরা যদি 1 নিই তাহলে 100 হয়। আচ্ছা, 9 নিলে এটা অনেক কাছাকাছি চলে যায়, কারণ 9 নিলে 109-কে 9 দিয়ে গুণ করলে 900 সামথিং হয়। একটু আগে আপনি চিন্তা করেন যে 9 নিয়ে যদি আমি কাজ করি, তাহলে 9 9 হয় 81-র 1, এখানে 8, আর 9-কে 9, 981 কিন্তু পার হয়ে যায়। তার মানে 8 নিয়ে যদি এখন আমরা দেই তাহলে পার আর হবে না। 8 8-এ 64, 4, 8-কে হচ্ছে 8, মানে 8 0 0, আর হচ্ছে এখানে 6 থাকে, 8-কে হচ্ছে 8। তার মানে এখানে যদি আমি 8 দেই, এখানেও যদি 8 দিই, তাহলে 8 8-এ 64, আর 8 0 0, হাতের 6 মিলে 6, 8-কে হচ্ছে 8। তাহলে এখানে ভাগশেষ কত থাকলো? ভাগশেষ থাকে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 4 আর 2 6, না 4 না 7, 7 5 হচ্ছে 12। আচ্ছা, তার মানে 5 মানে 58 ভাগশেষ থাকে। তার মানে আমার কিন্তু ভাগশেষও থাকতে পারে, তাই না? ভাগশেষও থাকতে পারে। এবং ভাগশেষ থাকলো, এখন ভাগশেষ দিয়ে আপনি মনে করেন অ্যান্সার করতেছেন,
সবাই কি বুঝতে পারতেছেন? সবাই কি বুঝতেছেন? দেখেন তো। দেখেন দেখেন সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন, কমেন্টগুলো দেখি। ক্লিয়ার না? ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন এখানে যে আমাদের 58 আসলো, এখানে যে 58 আসলো, এইটার আমরা এখন যদি দশমিক দিয়ে করি তাহলে সিস্টেমটা হবে, আমরা গতদিন ভাগ শিখছি, ভাগের বেলা যেমন আমরা দশমিক নিলে একটা শূন্য পাই, এখানে আমরা জোড়া জোড়া করে শূন্য পাবো, মানে এক জোড়া শূন্য পাবো। হ্যাঁ, এক জোড়া শূন্য পাবো। এবং এখানে হয়ে গেল কত? 5800। এই যে 5800 যে হইলো, এইটাকে আমরা আবার এই যে দেখেন 58-এর দ্বিগুণ, 58-এর দ্বিগুণ করলে কত আসবে? 8 দ্বিগুণে 16 হচ্ছে 6, আর হচ্ছে 5 দ্বিগুণে 10, আর একে 11, 116 আসবে। এইখানে আবার ওই ডিজিটটা বসাইতে হবে, মানে প্রথমে 5-এর দ্বিগুণ 10 করে যেই সিস্টেমটা করছি সেরকম 58-এর দ্বিগুণ করে 116, সেম জিনিসটা আবার এখানেও করতে হবে, এই জিনিসটা করতে হবে। তাহলে আমাদের কাছে কি মনে হচ্ছে যে এখানে কত আসতে পারে? আপনি আগে চিন্তা করেন, এখানে যদি 1 দেন তাহলে 1161 কে 1 দিয়ে গুণ করলে 1161 আসে, কিন্তু এখানে আসে 5800। তার মানে দেখে মনে হচ্ছে 5 গুণ হইতে পারে। তার মানে 1165 গুণন যদি আপনি 5 দেন তাহলে 5 5-এ হবে 25, আর 5 6 হচ্ছে 30, 30 আর 2 32, হাতে থাকলো 3, 5 ওকে 5, আর 3-এ হচ্ছে 8, আর 5 একে হচ্ছে 5। তার মানে 5825 হয়ে যায়, তার মানে বেশি হয়ে যায়। তার মানে অবভিয়াসলি 4 হবে, মানে 5 হবে না, 5 তো বেশি হয়ে যায়, কারণ 5825 হয়ে গেছে, এখানে আছে 5800। 4 দিয়ে করলে ঠিক থাকবে, 4 4-এ 16, আর 4 6 হচ্ছে 24, 24 আর একে মিলে 25, হাতে থাকলো 2, 4 একে 4, আর 2 হচ্ছে 6, আর এখানে 4 একে 4, মানে এই জিনিসটা হবে। এইরকম করে দশমিকের মানগুলো বের করতে হয়। ক্লিয়ার? বুঝা গেছে? ব্যাপারটা বুঝছি? ব্যাপারটা ক্লিয়ার? বুঝছি না? ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে দশমিকের বিষয়টা এইভাবে করে দশমিক দিয়ে দুইটা করে শূন্য বসাইতে পারি। যেমন যেমন এখন আমি যদি আসি, মনে করেন ছোট একটা কথা, ছোট একটা কথা, যে ধরেন আপনার আসলো 2-এর বর্গমূল কত, ধরেন মনে করেন √2 সমান কত। তাহলে 2-এর বর্গমূল আমরা যদি করতে চাই, প্রথমে আমাকে কি করতে হবে? জোড়া মিলাতে হবে। জোড়া তো মিলে নাই, তাহলে জোড়া যেহেতু মিলে নাই, তার মানে কি আমাকে জোড়া যদি মিলাইতে হয় তাহলে কি 0 2 দিতে হবে, কারণ এই 2 মানে তো 2 দশমিক সামথিং, এই পাশ দিয়ে জোড়াটা মিললে কি 0 2। তাহলে জোড়া এখন মিললো, তাহলে 0 2 মানে আমরা কি 1 দিব। 1কে 1 দিয়ে গুণ করলে 1 আসে, কারণ 2কে 2 দিয়ে গুণ করলে তো 4 আসে, তাহলে 2 দিতে পারতেছি না, তাহলে এখানে 1 আসলো, বিয়োগ করলে 1। তার মানে এইভাবে আমরা এখানে 1-এর দ্বিগুণ 2 বসাইলাম। এরপরে যেহেতু এখানে 1, আমার তো 2 তো বড় হয়ে গেছে, আমি নিতে পারতেছি না, তাহলে এখানে দশমিক বসায় এখানে 2টা 0 বসাই দিব। কারণ আমি এখানে দশমিক বসাইলে যেমন আগে একটা 0 বসাইতে পারতাম ভাগের ক্ষেত্রে, এখানে 2টা 0 বসাইতে পারবো। আচ্ছা, গেল। এখন দেখেন 2-এর এখানে আমরা যদি এইভাবে চিন্তা করি, 1 বসাইলে 21, আচ্ছা 2 বসাইলে 22 গুণন 2 মানে 44, 3 বসাইলে 23 গুণন 3, 23 গুণন 3 মানে 3 3-এ 9, 3 দ্বিগুণে 6, 69 টাইপের। আচ্ছা 4 বসাইলে আমাদের আসবে 24 গুণন 4, 4 24-এ কত? 96, 96, তাহলে 4ই বসবে, কারণ 5 বসাইলে বেশি হয়ে যাবে, তাহলে 4 বসলো। 4 4 16, আর 4 দুগুণে 8 এরকে 9, 4 বসলো। তাহলে এখানে আসে বিয়োগ 4। ওই আগের মতো যে দশমিক মিলে যেমন এক জোড়া করে শূন্য পাই, ওই এক জোড়া করে শূন্য পাবোই। এখানে 14-এর দ্বিগুণ আমরা 28 বসাবো, 14-এর দ্বিগুণ 28 বসালাম। 28 বসানোর পরে এইখানে এমন একটা ডিজিট বসাবো যাতে করে এটার ছোট অথবা সমান হয়। তাহলে 1 বসাইলে 281, 2 বসাইলে তো 281, 282 দ্বিগুণ, 282 দ্বিগুণ তো 400 চেয়ে বেশি হয়ে যায়, তাই এখানে 1 বসাতে হবে, এখানেও 1 বসাতে হবে, তাহলে এখানে 281 হলো। এই দশমিকের জিনিসটা দেখেন, বুঝেন? তাহলে এখানে আমাদের আসলো 9, মানে প্রসিজিওর শিখাচ্ছি, মানে আমার এটার অ্যান্সার বের করা মূল উদ্দেশ্য না, 1.41 4 2 এগুলো বের করা আমার মূল উদ্দেশ্য না, প্রসিজিওরটা শিখেন, মানে সিস্টেমটা শিখতে হবে, সিস্টেমটা কি আসলে সিস্টেমটা শেখার দরকার। ঠিক আছে, সিস্টেম হচ্ছে এটা। তাহলে আমরা বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 19, আচ্ছা আরও 2টা শূন্য পাবো, এবং 141-এর দ্বিগুণ আমরা পাচ্ছি 282। তারপরে এখানে যদি আমরা 1 বসাই, সরি 119 0 0,
এখানে যদি আমরা 1 বসাই তাহলে পাবো হচ্ছে 2800, কিন্তু এখানে আছে 11000। তাহলে 2800, এখানে দেখবেন যে 4 বসাইলে মিলবে, 4 বসায় আপনার, কারণ 2800 এর 4 গুণ এইটার জাস্ট ইমিডিয়েট কাছে থাকবে, কারণ 2800 আর এখানে আছে 11000, মানে 2000, এখানে আছে 11000। 5 বসাইলে একটু বেশি হয়ে যাবে, 4 বসাইলে দেখবেন ঠিক থাকবে। এইভাবে করে করতে হয়। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝছি, মানে কিভাবে করে করতে হবে বুঝছি। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের সিস্টেম। এই হইল আপনাদের এই যে দশমিকের বর্গমূল করার সিস্টেমটা। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে আপনাদের যদি এরকম থাকে, ধরেন একটা কোশ্চেন মনে হয় প্রিলিতে আসছিল, কত আসছিল, অনেকে একজন 2-3 বার পোস্ট করছে কোশ্চেনটা, কত আসছিল বলেন তো? আচ্ছা, ওকে। একজন বলেছে যে 15.6025 এর বর্গমূল কত। এটার নর্মাল প্রসিজিওর কি, যে 15.6025, এটা নর্মাল প্রসিজিওর হচ্ছে, আমরা যদি এইভাবে করি যে জোড়া মিলাবো, এই পাশ দিয়ে জোড়া, এই পাশ দিয়ে জোড়া, জোড়া মিলে গেছে, 3-এর বর্গ করলে 9, 4-এর বর্গ 16 তো বেশি হয়ে যায়, তার মানে 3-এর বর্গ 9 আসবে, এখানে 6, আর 3-এর দ্বিগুণ এখানে 6 বসাবো, দশমিক পার করে আমরা 60 যদি আনি, তাহলে এখানে একটা আমাদের দশমিক চলে আসবে। তাহলে এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এমন একটা এখানে সংখ্যা বসাতে হবে যেইটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যাতে এটার কাছে বা মানে ওইটা হচ্ছে ইমিডিয়েট নিচে অথবা ওইটা সমান হয়। আমি যদি চিন্তা করি এখানে 1 বসাই, তাহলে 61 এর প্রায় 10 গুণের কাছাকাছি, তার মানে আমরা একবার 9 দিয়ে চিন্তা করব, 9 বসাইলে কি হয় এটা নিয়ে একটু চিন্তা করি, মানে বড় একটা সংখ্যা নিয়ে চিন্তা করি, কারণ 61 আর 660 আছে, তারপরে 61-র 10 গুণের মানে 69 গুণ 9 করলে কাছাকাছি আসতে পারে, 9 হচ্ছে 81, আর 6 হচ্ছে 54 আর 8 যোগ করলে কত হয় 62, তার মানে এটাও কিন্তু কম হচ্ছে, তার মানে আমরা 9 বসাই, 9-এর চেয়ে তো আর বেশি বসাইতে পারবেন না, তবে 9 বসাইলে 9 81, আর 6 হচ্ছে 54, 54 আর 8 হচ্ছে 54 আর 8 হচ্ছে 62, তার মানে ওইখানে দেখবেন এইটা পিলিতে আসা কোশ্চেন, ওখানে দেখবেন 9 দশমিক, মানে অপশনগুলো ছিল 9.65, 9.75, 9.85 আর 9.95, সরি 3.65, 3.65, 3.75, 3.85, 3.95, এই 4টা অপশন ছিল, এটা পিলিতে আসা কোশ্চেন আর কি। তো এই 4টা অপশনের মধ্যে আপনি যখনই 9 পেয়ে গেছেন 3.9, তার মানে ডি নাম্বারটা অ্যান্সার, তার মানে 3.95 হবে অ্যান্সার। কি কথা কি বোঝা গেছে? 3.95 অ্যান্সার হবে, মানে 5-এর দিকে আর প্রয়োজন নাই, ওটা এমনিতেই হয়ে যাইতেছে, 9 যেহেতু আসছে আর কাহিনী নাই। এটা পিলিতে আসা কোশ্চেন আর কি। এটা কত পিলিতে আসছিল? 40 মনে হয়, 40তম বিসিএসে আসছে। তো এই কোশ্চেনটা দিছেই ভাগ পদ্ধতিতে বর্গমূল করার জন্যই, এটা অন্য কোনো পদ্ধতি না। ক্লিয়ার? বুঝেছি? মানে প্রসিডিওরটা জানলে এটা করতে খুব বেশি হলে 10 থেকে 15 বা 20 সেকেন্ড ম্যাক্সিমাম লাগবে, 20 সেকেন্ড ম্যাক্সিমাম লাগবে প্রসিডিওর জানলে। দশমিকের পর অঙ্কগুলো যদি আসতেই থাকে তাহলে কত ঘর পর্যন্ত লিখবো, এটা কি মানে প্রিলিতে নাকি রিটেনে কত ঘর পর্যন্ত লিখবেন, যত ঘর পর্যন্ত লিখতে বলবে, আর যদি কিছু বলে দেওয়া না থাকে আপনার ইচ্ছা 2 ঘর 3 ঘর 4 ঘর যত ঘর ইচ্ছা লিখবেন। বিষয়টা হচ্ছে আসতেই তো থাকবে, মানে বর্গমূল যদি পূর্ণবর্গ না হয়, কোনো একটা সংখ্যা যদি পূর্ণবর্গ না হয়, তার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা, মানে আজীবন চলতে থাকবে। এই রুট টু কি একটা অমূলদ সংখ্যা না? অমূলদ সংখ্যা মানেটা কি? আপনি এটার যে বর্গমূল নির্ণয় করতেছেন, এটা কত দূর পর্যন্ত বর্গমূল হবে? এটা চলতেই থাকবে, 1.4142, এটা চলতেই থাকবে। কত দূর পর্যন্ত চলবে? 1 কোটি ঘর পর্যন্ত চলবে, 100 কোটি ঘর পর্যন্ত চলবে, কোনোদিন শেষ হবে না। এটা আপনার কত দূর লিখবেন আপনার ইচ্ছা, আপনার যদি রিটেনে আসে তত দূর ইচ্ছা লিখবেন, এটা তো আপনার ইচ্ছা। ক্লিয়ার? বুঝছি? পারবো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। এই বর্গমূলের আরেকটা পদ্ধতি হচ্ছে যে এইটা তো আমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল, ভাগ পদ্ধতিতে বর্গমূল ছাড়াও আমাদের আরেকটা কিন্তু পদ্ধতি আছে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে
মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে বর্গমূল, হ্যাঁ, মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে বর্গমূল, গুণনীয়ক পদ্ধতিতে বর্গমূল। মোটামুটি ছোট ছোট বর্গমূলগুলো মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা যায়। যেমন আপনাকে আমি যদি বলি, ধরেন যে বললাম যে রুট, হ্যাঁ, 1225 সমান কত, এটা আমি আপনাকে বললাম। তো আপনি যে কাজটা করতে পারেন যে 1225কে আপনি এইভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে পারেন যে 3 3 হচ্ছে 9, এখানে আসলে হচ্ছে 3 2 5, 3 দ্বিগুণ হচ্ছে 6, তাহলে 6 এখানে এমন একটা ডিজিট বসাইতে হবে, এখানে ওই ডিজিট বসালে যাতে গুণ করলে এই জিনিসটা আসে। যেমন এখানে 61 এর যদি 5 গুণ করা যায়, বা 60 এর 5 গুণ হচ্ছে 300, তাহলে 5 গুণের কাছাকাছি যদি চিন্তা করি, 5 5 25, আর 5 6 30, আর 2 হচ্ছে 32, তাহলে 5 দিয়ে মিললো, তার মানে এখানে 5 বসবে, তার মানে অ্যান্সার হবে 35। এইটাই যদি আমরা মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে বর্গমূল করি, তাহলে জিনিসটা এরকম আসবে যে মৌলিক গুণনীয়ক দিয়ে ভাগ দিব। প্রথমে এটা কি 2 দিয়ে ভাগ যায়? যায় না। 3 দিয়ে যায়? 1 আর 2 যোগ করলে 3, 3 আর 2 হচ্ছে 5, 5 5 10 না, তার মানে লাস্টে যেহেতু 5 আছে, এটা 5 দিয়ে যাবে। 5 দ্বিগুণে 10, 2 2 মানে 22, 4 5 20, 2 5, 5 5 25, এটা কি 5 দিয়ে যাবে? এটাও 5 দিয়ে যাবে, কারণ লাস্টে 5 আছে। 4 5 20, 5 9 45, এটা তো আর 5 দিয়ে যাবে না, এটা 7 দিয়ে যায়, 7 7 49। তার মানে আমরা এই 1225কে আমরা লিখতে পারি 1225, এটার যদি বর্গমূল করি তাহলে এরকম আসবে যে √5 × 5 × 7 × 7, আর 5 × 5 করলে কি 5 স্কোয়ার আর রুট কাটা যায়, তাই একটা 5 বসবে। 7 × 7 মানে 7 এর স্কোয়ার আর রুট কাটা যায়, একটা 7 বসবে, তার মানে অ্যান্সার হচ্ছে 35। এই যে এই পদ্ধতিটার নাম কি বলেন তো? এই পদ্ধতিটার নাম হচ্ছে, এই পদ্ধতিটার নাম হচ্ছে কি? এই পদ্ধতিটার নাম হচ্ছে মৌলিক গুণনীয়ক পদ্ধতি। এই পদ্ধতিটার নাম হচ্ছে মৌলিক গুণনীয়ক পদ্ধতি। ওকে, ক্লিয়ার? 4 দিয়ে ভাগ যায় না কেন? 4 দিয়ে আপনার চেষ্টাই করতে হবে না, আপনি এটা তো মৌলিক সংখ্যা দিয়ে আপনি ট্রাই করবেন, মৌলিক সংখ্যাগুলো দিয়ে ট্রাই করবেন। এটা লাস্টে বিজোড় আছে, বিজোড় থাকলে 4 দিয়ে যাবে কেন? ওকে, আচ্ছা, ঠিক আছে। এবং এই মৌলিক গুণনীয়ক পদ্ধতিতেই কিন্তু, মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে আপনারা অনেক সময় এই জিনিসগুলো দেখে এই জিনিসগুলো দেখে অবাক হন না যে মানে অনেকগুলো পারেন না, অনেকেই পারেন না। যে ধরেন দেওয়া আছে √50, তা √50টা কিভাবে করে ওরা 5√2 লিখলো, এই জিনিসটা কিন্তু বুঝেন না, অনেকেই বুঝেন না। এই জিনিসটার বেসিক প্রসেস কিন্তু বড়, এই যে এটা যে আপনি 2 দিয়ে গেলে 25, হ্যাঁ, আবার 2 দিয়ে গেলে আমাদের 2 দিয়ে তো যায় না, এবার হচ্ছে 5 দিয়ে যায়, 5 5 25, তার মানে √50 করলে আমরা পাবো √2 × 5 × 5। যেহেতু 5-এর স্কোয়ার করলে আমরা রুট আর স্কোয়ার কাটা যাবে, 5 যাবে বাইরে, কিন্তু এর কোনো জোড়া নাই, তার মানে এ ভিতরেই থাকবে, তাই এটা 5√2 মানে 5√2। বুঝছি কি? এটার বিষয়টা হচ্ছে এরকম। মানে অনেকে কিন্তু এটা বুঝে না যে হ্যাঁ √50 মানে এটা কিভাবে আসলো। এটার মেইন প্রসেসটা কিন্তু আসলে মৌলিক গুণনীয়ক পদ্ধতি। যে অনেকেই বলে যে হ্যাঁ √8 মানে আমরা কিভাবে করে লিখবো, √8 মানে, অ্যান্সার হচ্ছে 8কে আপনি ভাঙেন, যে 2 4, তাহলে 2 2, তার মানে 8 মানে √8 মানে আসলে √2 × 2 × 2, দুইটা 2 গুণ করলে 2 এর উপর স্কোয়ার, তাহলে 2 এর উপর স্কোয়ারের সাথে আমার রুট করলে কাটা যাবে, স্কোয়ারটা আর রুটটা কাটা গেল, একটা 2 তো ভিতরে থাকলো, তাহলে 2√2। হ্যাঁ, √8 মানে হচ্ছে 2√2। ক্লিয়ার? বোঝা গেছে? স্যার আজকে ঘুমাতে দেন। আচ্ছা, সবাই ক্লিয়ার? পারবো? আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে এত সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে, গুণ বা ভাগ করলে বা ভাগ করলে এরকম যদি দেওয়া থাকে, হ্যাঁ,
তো পূর্ণবর্গ হওয়ার জন্য যে জিনিসটা লাগবে, মনে করেন 2450 সংখ্যাটিকে কত সংখ্যা দিয়ে ন্যূনতম কত দিয়ে গুণ বা ভাগ করলে, আপনি এটা মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে করে ফেলবেন। মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে করলে এটা 12 দুগুণে 24, 25 দুগুণে 50। এইবার তো 5 দিয়ে যাবে, তাহলে 5 দুগুণে 10, 2 2, 4 5 20, 2 5, 5 5 25। এবার আবার 5 দিয়ে 4 5 20, 5 9 45, 7 7। তাহলে দেখেন যে রুট 2450 মানে কি, রুট হচ্ছে 2 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। আপনি আমার বলেন এইটা যদি রুটবিহীন একটা সংখ্যা হইতে হয়, এইটাতে রুট চলে যাবে, তাহলে কি সবগুলোকে জোড়া হইতে হবে? কারণ 5-এর স্কোয়ার করলে তো রুট আর স্কোয়ার কাটাকাটি গেলে 5 বাইরে চলে আসছে। 7-এর স্কোয়ার আর রুট আর স্কোয়ার কাটাকাটি করলে 7 বাইরে চলে আসছে, কিন্তু 2-এর তো কোনো স্কোয়ার নাই, তাহলে এই 2 সংখ্যাটা এখানে থাকা যাবে না। এই 2 সংখ্যা দিয়ে আপনি যদি এই 2 সংখ্যাটা না থাকতো, অথবা 2 যদি আরেকটা সংখ্যা থাকতো, তাহলেই কিন্তু আপনার কি হবে বলেন তো, ওইটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এই দুই দ্বারা আপনি গুণ করতে পারেন অথবা ভাগ করতে পারেন। আপনার যদি অপশনে থাকে কত গুণ করলে তাও হবে অ্যান্সার 2, কত এখানে যদি থাকতো ভাগ করলে তাও অ্যান্সার 2। কারণ দুইটা যদি না থাকতো তাও এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হইতো। আবার 2 যদি আরেকটা থাকতো, মানে আপনি যদি 2 দিয়ে গুণ করতেন, এটা যে আরেকটা 2 যদি এখানে আরেকটা গুণনীয়ক যদি 2 থাকতো, তাহলে কিন্তু সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হইতো, কারণ 2-এর জোড়া মিলতো। তাহলে সেজন্য গুণ আর ভাগের অ্যান্সারটা একই, এখানে গুণ থাকলেও যেই কাজ, ভাগ থাকলেও একই কাজ, যেটা বেজোড় অবস্থায় থাকবে সেটাই হবে অ্যান্সার। বুঝছি কিনা সবাই, কি বুঝতে পারছি? মানে ওই গুণ বা ভাগ যেটাই থাক না কেন, আমার হচ্ছে যেটা মানে একা অবস্থায় আছে, বিজোড় অবস্থায় আছে, সেটাই আসলে অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, আমি টাইপগুলো বলি। আমরা নেক্সট দিন কোন টাইপ করব বা করব, এখানে যেহেতু সংখ্যা, আমি একটা কথা বলি, যে সংখ্যা যে আছে সেই সংখ্যাটা ফিচার্ড অপশনে, একটু কথা ছিল, ফিচার্ড অপশনে ফিচার্ড অপশনে তো 1 থেকে 8 নং ভিডিও নাই, আছে সব ভিডিওই আছে। ফিচার্ড অপশনে প্রথমেই লিঙ্ক দেওয়া আছে, সবগুলা 1 থেকে 100 পর্যন্ত ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। মানে ফজরের মানে আমি বুঝি নাই, মানে আমি কথাটা বুঝি নাই যে কি এখন ঘুমালেও ফজরের নামাজ, তাহলে এই সময় ভর্তি হয়েছেন কেন? আমি তো বুঝলাম না। রাত 10টায় ভর্তি হয়েছেন কেন? যেখানে দিনে পড়াচ্ছে সেটাতে ভর্তি হবেন। মানে আমার তো 10টার আগে আমি ব্যস্ত থাকি, এটা কি ধরনের কথা? মানে এক একজনের এক এক কোশ্চেন, আর 1.5 ঘন্টা করে মিনিমাম পড়ানো হবে। 1.5 ঘন্টা এখনো 1.5 ঘন্টাই পূরণ হয় নাই, এটা কোনো কথা হইলো? পড়াশোনার যদি ইচ্ছা না, পড়াশোনা আপনি ঘুমান, পরে রেকর্ডিং দেখে নিয়ে এগুলো কোনো কথা? স্টুপিড কথাবার্তা। আপনি ঘুমান, ঘুমাইতে কে মানা করছে? না কমেন্ট করতে হবে ঘুমাবো, ঘুম ধরছে, এটা কী ধরনের কথা? আজব, মানে কি? আপনি ঘুমান, আপনার ঘুমাইতে মানা করছে কেউ? এত এত সুযোগ। অফলাইনে ক্লাস করলে একবার ক্লাস হয়ে যেত, শেষ, কাহিনী শেষ। অনলাইনে ক্লাস করতে সুবিধা, আরও রেকর্ডিং আছে, যখন ইচ্ছা তখন দেখতে পারবেন। হ্যাঁ, কেউ কেউ বলে যে আবার ডাউনলোড করে সারা জীবন দেখবো। আরে অফলাইনে ক্লাস হলে কী করতেন? মানে কি বলবো, মানে তারপরও তো মানে আমি 6 মাস 8 মাস 10 মাস দেখে দেখে ক্লাস নেন, ক্লাস করেন, তা আপনি ঘুমাইতে কে মানা করছে? আমি তো এইটা বুঝলাম না, কে ঘুমাইতে মানা করছে? দেখেন, ওকে, খেয়াল করেন যে আমি আরেকটা জিনিস হচ্ছে যে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি বিয়োগ বা যোগের কথা আসে, তাহলে বিয়োগ বা যোগের কথা যদি আসে, তাহলে বিষয়টা কী রকমের হবে দেখেন। তাহলে এইখানে আছে হচ্ছে এইটা, তখন আপনাকে ইউজ করতে হবে ভাগ পদ্ধতি। এই ভাগ পদ্ধতিতে যেটা ভাগশেষ থাকবে, যদি কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, যেটা ভাগশেষ থাকবে সেটাই হচ্ছে বিয়োগ করলে আসবে। এই যে 6 8 5 5 আছে না, 8 6 5 5, আপনি কি করবেন ভাগ পদ্ধতি, ওই যে এরকম ভাগ পদ্ধতি করলে কি আসবে, 9 এর স্কোয়ার করলে 9 9 হচ্ছে 81, তাহলে বিয়োগ করলে 5 5 5,
9-এর দ্বিগুণ হচ্ছে 18, তাহলে এখানে কত বসবে? 1 বসাইলে 181, 2 বসাইলে 3, 3 4 দিয়ে ট্রাই করতে পারি। 4 দিলে কি আসে? 4 দিলে 4 4 16, 4 8 হচ্ছে 32 একে 33, আর 4 ওকে 4, আর 3 হচ্ছে 7, হলো না। 3 দিলে 3 3 9, 3 8 হচ্ছে 24, আর এটা হচ্ছে 549। ওকে, তার মানে 3 দিলে হচ্ছে 3 দিলে 3 3 হচ্ছে 9, 3 8 24, 24-এর 4 হাতে থাকলো 2, 3 ওকে 3, আর 2 হচ্ছে 5, বিয়োগ করলে 6 আসে। তার মানে এই যে ভাগশেষ যে 6 আছে, এই 6 হচ্ছে আপনার অ্যান্সার। তার মানে এর সাথে 6 যদি বিয়োগ করেন, মানে এই 6 যে ভাগশেষ আছে এটা যদি এর চেয়ে যদি 6 কম হইতো, তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যেত, কারণ এটা তখন মিলে যেত। তার মানে ভাগশেষ যে 6 আছে এটা হবে আপনার অ্যান্সার, ডি নাম্বার অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? মিনিমাম জুন মাস পর্যন্ত থাকবে, মিনিমাম জুন মাস পর্যন্ত। রেকর্ডিং কতদিন থাকবে এগুলো নিয়ে কোশ্চেন করারই দরকার নেই, পড়েন না। আপনার কি মানে জুন মাস, জুলাই মাস, অগাস্ট মাস যদি লাগে পরে বাড়াই দেবো, সমস্যা নাই। কিন্তু আমি জুন মাস মিনিমাম কেন বলছি যে তার আগেই শেষ করেন। অনেকেই আছে এর আগের একটা করছে 1 বছর 1.5 বছর করে রাখছি, রেকর্ডিং আছে, স্টুডেন্ট পড়ে না। মানে ওই আছে আমার রেকর্ডিং, কোনো একদিন পড়বো, এই পরীক্ষা যায় পড়ে না। প্রতিবার আমাকে বলে যে স্যার আরও 3 মাস বাড়ায় দেন, আরও 3 মাস বাড়ায় দেন। বাড়াইছি আমি, কিন্তু আপনাদের ভালোর জন্য একটা আমি ডেডলাইন দিই, কেন এর মধ্যে করে শেষ করেন। আমার এমন কোনো ইচ্ছা নাই যে আপনাদেরকে মানে আমি সঙ্গে সঙ্গে বাদ দিয়ে ওই মানে রেকর্ডিং যেটা আছে সেটা সঙ্গে সঙ্গে আমি ডিলিট করে দিলে আমি বাঁচি, এমন কোনো আমার ইচ্ছা নেই। আপনাদের ভালোর জন্য ডেডলাইনটা দেওয়া, ঠিক আছে? ডেডলাইনটা দেওয়া হচ্ছে আপনাদের ভালোর জন্য, কারণ ডেডলাইন না থাকলে প্রবলেম। হ্যাঁ, সারা জীবন আছে, মাঝে মাঝে দেখবো আর কি, এটাই। ওকে, ঠিক আছে। এখন এইখানেই একটা জিনিস দেখেন, কত বিয়োগ করলে, মানে এইটা থেকে এটা বিয়োগ করলেই তো হয়ে যাইত। এখন আপনার যদি এই বিয়োগের জায়গায় এটা যদি যোগ থাকতো, বিয়োগের জায়গায় যদি কত যোগ করলে যদি থাকতো, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এইটা থেকে 6 বিয়োগ করলে, মানে কথাটা ভালো করে মাথায় রাখেন, এইটা থেকে যদি আপনি 6 বিয়োগ করেন তাহলে কিন্তু আপনার কি হয়ে যাচ্ছে বলেন তো? এটা থেকে 6 বিয়োগ করলে সেটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। এইখান থেকে এটা 6 বিয়োগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। কিন্তু আপনি যদি এইটা যদি চিন্তা করেন যে এইটার আপনি আপনার কত যোগ করলে 93 এর বর্গ, যেটা 93 এর বর্গ কিন্তু হবে, এটা থেকে যদি আপনি 6 বিয়োগ করেন সেটা হচ্ছে 93 এর বর্গ হবে। তাহলে আপনার যদি এখানে থাকতো কত যোগ করলে, তাহলে সেটা কি 93 এর জায়গায় কি এটা 94 এর বর্গ নিয়ে চিন্তা করতে হবে। 94 বর্গটা এর চেয়ে বড়, কতটুকু বড় সেটা নিয়ে চিন্তা করলেই হয়ে যাবে। মানে আমি এখানে যদি 4 দিয়ে এখানে যদি 4 দিতাম তাহলে আসলে মানটা কত আসতো? 4 4 হচ্ছে 16, হ্যাঁ, আর 4 8 32, 32 আর 1 হচ্ছে আমাদের 33, হাতে থাকলো 3, আর 4 1 4, 4 আর 3 হচ্ছে এটা কত ছিল? যদি 4 4 16 6, এখানে কি আমাদের কত ছিল? হ্যাঁ, 4 4 16 হচ্ছে 6, আর 4 8 32, 32 আর 1 হচ্ছে 33, হাতে থাকলো 3, 4 1 4, আর 3 হচ্ছে 7। আচ্ছা, তাহলে কত বেশি হইতো? তাহলে বেশি হইতো হচ্ছে 736 থেকে আমরা যদি 555 যদি বাদ দিই, তাহলে 1, আর এখানে আসতেছে 8, তার মানে 181 বেশি হইতো। তার মানে এর সাথে আপনি যদি 181 যোগ করেন, এর সাথে যদি আপনি 181 যোগ করেন, তাহলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হইতো। দেখেন এরকমের কাহিনীটা দেখেন, এই যে আবার এই যে এটা যে যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ হবে, যোগ করলে বিষয়টা যদি থাকে, তাহলে আপনি কি করবেন? তাহলে বিষয়টা হচ্ছে 6558, আমরা 8 8 হচ্ছে 64, 158 পাচ্ছি, 8-এর দ্বিগুণ কত? 16। এখন আপনি কি দেখেন, একটা জিনিস খেয়াল করেন যে এখানে যদি আমি শূন্যও দেই, এখানে যদি আমি শূন্য দেই, তাহলে এইটা মানে আমি যদি এখানে 1 দিই তাও 161, এটা পার হয়ে যায়। তার মানে এখানে আমাকে শূন্য দিতে হবে, এটা শূন্য দিলে আমাদের আসলে এইখানে যেটা আসতেছে সেটা হচ্ছে 158। এটার কিন্তু মানে এই জিনিসটা যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে কিন্তু আসবে কিন্তু 80, কিন্তু মানে এটা থেকে এত বিয়োগ করলে সেটা কিন্তু পূর্ণবর্গ হবে। কিন্তু আমি যদি যোগ করলে বলি তাহলে 1 মানে এই 80-র পরেরটা নিব, 81 নিব, তাহলে 1 নিলে এখানে 1 নিলাম, 1 আর 1 গুণ করলে 1,
তাহলে আমরা 1 আর 6 গুণ করলে 6 মানে 161। তার মানে 161 থেকে আমরা যদি 158-র কথা যদি চিন্তা করি তাহলে 3, তার মানে 3 যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ হবে। অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হবে ঘ নাম্বার, মানে 3 যোগ করলে। কথা কি বোঝা গেছে? মানে এইভাবে করে করা, এইভাবে হচ্ছে সবচেয়ে সহজ সিস্টেম। এটার আরেকটা সিস্টেম হচ্ছে, এটা মেইন সিস্টেমটা যেটা, সেটা হচ্ছে যে এটার বর্গমূলটা, মানে আপনি যেটা পাইলেন যে এটা 80, এটার মেইন সিস্টেম হচ্ছে 80 যেহেতু এইটারই বর্গমূল, আমরা 81 এর বর্গ করব এবং 81 এর বর্গ থেকে আমি এই সংখ্যাটা মাইনাস করব। এইটাও একটা সিস্টেম। তো এই সিস্টেমটা করলে অযথা বড় হয়, এটা করে করার প্রয়োজন নাই। আপনি কি করবেন, যখন যোগ করলে বলবে জাস্ট যেইটা করলে মিলবে, মানে যেটা করলে জাস্ট ইমিডিয়েট আগেরটা আসে, মানে এইটাই তো বর্গমূল হওয়ার কথা ছিল, তারপরেরটা নিয়ে চিন্তা করবেন এবং যেটা মাইনাস যত অ্যান্সার আসবে সেই মাইনাস অতটাই হচ্ছে অ্যান্সার। মানে এখানে যেহেতু 1 যদি আমি নেই, এখানে যদি আমরা 1 নেই, তাহলে 1 নিলে 161 আসে, তাহলে 161, 158 থেকে 161 বিয়োগ দিলে -3, তার মানে 3 যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্লিয়ার? বুঝেছি? দেখেন তো বুঝছেন কিনা। আচ্ছা, আমাদের বইয়ের অঙ্ক ধরে ধরে না, বইয়ের অঙ্কগুলার রেকর্ডিং ক্লাসে ম্যাজিক ম্যাথ বইয়ের অঙ্ক করা আছে। বইয়ের অঙ্ক ধরে ধরে কি আমাদের 35-40টা ক্লাসের, এটা তো 35 থেকে 40টাতে আমরা প্র্যাকটিস করতেছি সামনের এক্সামগুলোর জন্য। মূলত রেকর্ডেড ক্লাসটা হচ্ছে বইয়ের অঙ্কের জন্য আছে, আর এখানে আমরা কোশ্চেন সলভ করব। এটা তো এই জন্য রেকর্ডিং ক্লাস 100টা দিয়েছি, সেটা দেখেন ওইটার মধ্যে। আচ্ছা, খেয়াল করেন, এখানে আমি আরেকবার বলতেছি যে প্রথম কথা হচ্ছে বিয়োগের বেলা, বিয়োগ যদি থাকে ভাগশেষটাই অ্যান্সার, যদি যোগ থাকে তাহলে বিষয়টা করতে হবে যে আমাদের তো এখানে 3 দিলে আমাদের আসলে মেইন হওয়ার কথা ছিল, আমি তারপরের সংখ্যাটা বসায় আমি এটা মিলাবো, মাইনাস যত অ্যান্সার আসবে ওইটারই প্লাস মানটা অ্যান্সার হবে। যেমন এখানে আমার আরেকটা আমি এক্সাম্পল করাই, তাহলে বুঝতে পারবেন। যেমন আমি যদি এইভাবে করে বলি, দেখেন আরেকটা এরকম একটা এক্সাম্পল করাই, তাহলে বুঝতে পারবেন। ধরেন আপনাকে আমি বললাম যে 1500 এর সাথে কত যোগ করলে তা পূর্ণবর্গ হবে। তো 1500 এর সাথে কত যোগ করলে তা পূর্ণবর্গ হবে। তাহলে 1500 আমি আছে যে এটা যদি কত যোগ করলে, আচ্ছা যোগ বা বিয়োগও বের করব, যোগও বের করব। তাহলে প্রথমে 1500 যে আছে এটার আমরা ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল নির্ণয় করি, ঠিক আছে। তাহলে 3-এর স্কোয়ার করলে 9 আসে, তাহলে এখানে 6, তাহলে এখানে হচ্ছে 3-এর দ্বিগুণ হচ্ছে 6, আমরা কত পাচ্ছি, এখানে হচ্ছে 600। তার মানে এখানে যদি 1 দেই তাহলে 61 আসে, তার মানে অনেক বড় এটা। আমরা যদি 9 দেই, তার মানে 9 দিলে আসে 9 9 81, 6 9 54, 54 আর 8, 54 আর 8 হচ্ছে 62, বেশি হয়ে গেছে। তার মানে 8 দিতে হবে, 8 দিলে আমরা পাচ্ছি 8 8 64, আর হাতে থাকলো 6, 6টা 48, 48 আর 6 হচ্ছে 54, হ্যাঁ 48 আর 6 54। তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 6, আর এখানে পাচ্ছি হচ্ছে 5, মানে 5, আর এখানে কিছু পাচ্ছি না, 56। তার মানে এখানের যে অ্যান্সারটা হচ্ছে 56, তাই না? তাহলে এর কত বিয়োগ করলে সেটার অ্যান্সার হচ্ছে 56। তাহলে 56 বিয়োগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না? এটা কি কথা কি বোঝা গেছে? 56 বিয়োগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা কি বুঝছি কিনা একটু আমাকে জানান। মানে যে ভাগশেষটা থাকবে সেটাই হবে অ্যান্সার। মানে এটা হচ্ছে 56 বিয়োগ করলে সেটা যে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা কি বুঝছি আমরা? এটা বুঝছি, ওকে। এখন যোগের কথা যদি বলে যে কত যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমরা কি করব যে 8 দিলে এটা হচ্ছে ইমিডিয়েট কাছে নিচে থাকে, 9 দিলে তো বেশি হবে, ওই 9টা দিয়ে দেখবো, কারণ
ওই 9 দিয়ে যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আসলে এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা, তাই ওইটা আমি বের করবো। এই যে এখানে 9 করে দিব। তাহলে তাহলে কত কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 9 9 হচ্ছে 81, আর হচ্ছে 6 9 হচ্ছে 54, 54 আর 8 হচ্ছে 54 আর 8 হচ্ছে 62। তার মানে 621 থেকে 600 বিয়োগ করলে -21 পাওয়া যায়। তার মানে 21 যোগ করলে, তাহলে কত যোগ করলে? 21 যোগ করলে অ্যান্সার হচ্ছে 21। ক্লিয়ার? বুঝেছি? তার মানে অ্যান্সারটা হবে 21 যোগ করলে। এই আর কি কাহিনী, এই দুটো বুঝছি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এইখানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যোগ আর বিয়োগের কাহিনীটা বুঝে গেলেন, আর গুণ আর ভাগের কাহিনী একই। গুণ আর ভাগ, মনে করুন কত গুণ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা যেই অ্যান্সার। কত ভাগ করলে যেটা, সেটাও একই কথা। গুণ আর ভাগের বেলা মৌলিক পদ্ধতিতে, ওই যে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে যে 40 56 আছে, এটাকে আমরা যদি 2 দিয়ে দেই তাহলে 40, 28 দুগুণে 56, তাহলে 2 দিয়ে গেলে 10 14, তারপরে 2 দিয়ে গেলে 5 7, তারপরে আমাদের কত 3 দিয়ে যায়, 3 দিয়ে গেলে 3 একে 3, 3 6 হচ্ছে 18, 3 একে 3, 2 0 18, মানে 2 7, 3 9 হচ্ছে 27, তারপরে 13 দিয়ে যায়, 13 13 এটা। তার মানে এখানে আমরা দেখতেছি যে 2 এর জোড়া আছে। হ্যাঁ, এই 3 এর জোড়া নাই, এই 3 এর জোড়া নাই, আবার এই 2 এর জোড়া নাই, এই 13 জোড়া আছে। তার মানে জোড়া নাই হচ্ছে 2 আর 3 এর। তাহলে 2 আর 3 গুণ করলে 6, এই 6 গুণ বা ভাগ করলে, আপনি গুণ করলেও সেটা পূর্ণবর্গ হবে, কারণ এর সাথে যদি আপনি 6 গুণ করেন তাহলে একটা পূর্ণবর্গ হবে, কারণ 2 আর 3 দুইটাই জোড়া পাবে। আবার 2 আর 3 যদি আপনি ভাগ করেন, মানে 6 যদি ভাগ করেন, তাহলে 2 আর 3 কাটাকাটি চলে যাবে, তাহলে ভ্যানিশ হয়ে যাবে, তাও সেটা পূর্ণবর্গ হবে। তখন 2 2 থাকবে, এটা 13 13 থাকবে, সুন্দর একটা পূর্ণবর্গ হবে। তার মানে 6 আপনি গুণ করলেও পূর্ণবর্গ হবে, ভাগ করলেও পূর্ণবর্গ হবে। এটার অ্যান্সার হচ্ছে 6। কথা কি বোঝা গেছে? মানে বিষয়টা হচ্ছে, এটার অ্যান্সারটা হচ্ছে 6, এটার অ্যান্সার হচ্ছে 6। মানে এই যাদের জোড়া নাই, যাদের জোড়া নেই তাদেরকে, এর তো জোড়া আছে, সমস্যা নেই, 2 এর জোড়া আছে, এই 2 এর জোড়া নাই, এই 3 এর জোড়া নাই, এই 13 জোড়া আছে, তাহলে এই 2 আর 3 এর জোড়া নেই, 2 আর 3 গুণ করে দিয়ে 6 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝে গেছে? তাহলে অ্যান্সারটা এই অ্যান্সারটা কিন্তু গুণের ক্ষেত্রেও যেই অ্যান্সার, ভাগের ক্ষেত্রেও সেই সেম ভাবে অ্যান্সার, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু একই টাইপের না। বিয়োগ করলে, বিয়োগ যখন লেখা থাকবে জাস্ট অবশিষ্ট যেটা থাকবে সেইটা অ্যান্সার, কিন্তু যোগ লেখা থাকলে যেটা ভাগ পদ্ধতিতে আসবে তার পরেরটা নিয়ে যেটা মাইনাস যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? সমস্যা নাই কোহিনুর খাতুন, আবার ভিডিওটা দেখে নিন, অনেকগুলো এক্সাম্পল দিছি তো, আরও কতগুলো এক্সাম্পল দিব, অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিছি। আপনি ইয়াটা দেখে নিন, এই ভিডিওটা আরও 2-3 বার দেখবেন, ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, সব পারবেন। আচ্ছা, তো নেক্সট দিন আমি মানে প্রথম ধাপে 2টা ধাপে ক্লাসটা নিব, 2টা ধাপে ক্লাস হবে। নেক্সট দিন আমি বলেই দিচ্ছি। প্রথম ধাপে থাকবে হচ্ছে আমাদের 2টা টাইপ আমাদের এখন পর্যন্ত বাকি আছে, সেটা হচ্ছে ভাজক সংখ্যা নির্ণয়, হ্যাঁ, বিজোড় ভাজক, জোড় ভাজক নির্ণয় এবং জোড় বিজোড় নিয়ে। এই 2টা টাইপ বাকি আছে আমাদের, এই 2টা টাইপ নিয়ে আমরা করব এবং শতকরা আমরা শুরু করব। তাহলে নেক্সট দিন হচ্ছে আমাদের দুইটা পড়াশোনা হবে, এই দুইটা টাইপের পড়াশোনা হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।